পাত্রপক্ষের সামনে বসে পাত্র হিসাবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখে অবাক হয়ে গেল আরু। বিয়ে নিয়ে তার তেমন কোনো চিন্তাধারা ছিল না তার, কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। সবেমাত্র ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী সে, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ইয়াসিন হাসানের একটি ছোট্ট বিজনেস আছে। কিছুদিন ধরে আরুর মা মাহবুবা খানমের বুকে ব্যথা হয়। ডাক্তার জানায় ওনার হার্টের প্রবলেম হয়েছে, অপারেশন করাতে হবে। তবে অপারেশন করার পর তিনি বাঁচবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না ডাক্তার। তাই মাহবুবা খানম চান তার মেয়ের জামাই দেখে যেতে। সেই কারণেই অল্প বয়সে সংসার নামক দায়িত্ব কাঁধে নিতে চলেছে আরুর হাসান। কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা এসে তাকে ছেলের জন্য পছন্দ করে আংটি পরিয়ে গেছেন। গত পরশু রাতে তিনি ফোন করে জানান তিনি আগামী শুক্রবারই ছেলে মেয়ের আকত করে রেখে যেতে চায় এবং আরুর এইচএসসি পরীক্ষা শেষ হলে তাকে ঘরে তুলে নিয়ে যাবেন বলে জানান। ভদ্রমহিলা মিসেস নার্গিস চৌধুরীর কথায় মত পোষণ করেন আরুর বাবা এবং ওনার কথা অনুযায়ী আজকে আরশি হাসান আরু ও অর্ণব চৌধুরীর আকদ হওয়ার কথা। কিন্তু হাজবেন্ড হিসেবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখবে সেটা আরু কল্পনাও করেনি। আর এমন একটি স্যারের সাথে তার বিয়ে হচ্ছে যার সাথে সে বেয়াদবি করেছিল। কি আর করার, সব তার নিজের দোষ। তাকে পাত্রের ছবি দেখতে বললে সে দেখেনি। বাবার উপর ভরসা করে এখন তার এই পরিস্থিতি। কিন্তু অর্ণব চৌধুরী উনি চাইলে না করে দিতে পারতেন, নাকি আরুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করছে। আল্লাহ, এমন হলে তো আরু মরে যাবে। এই ভেবেই সে কেঁদে দিবে অবস্থা, কিন্তু কিছুই করার নেই। একটু পর কাজী সাহেব আরুকে কবুল বলতে বলল, কিন্তু আরু চুপ করে রইল। আরুকে আরো কয়েকবার কবুল বলতে বললে সে চুপ করে থাকলো। এক পর্যায়ে ইয়াসিন হাসান গম্ভীর গলায় বলল, কি হয়েছে কবুল বলো। বাবার কথায় আরু তাড়াতাড়ি করে কবুল বলে দিল এবং অর্ণবকে কবুল বলতে বললে সে তাড়াতাড়ি কবুল বলে দিল। আকদটা আরুদের বাসায় হয়েছে, আর ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ নেই। অতঃপর বিয়ে শেষ করে বর বউকে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। আরুর কিছু কাজিনরা তাদের দুইজনকে কথা বলার জন্য আরুর রুমে পাঠালো। রুমে এসে অর্ণব আর আরু দুজনেই চুপ, কি বলবে ভেবে পাচ্ছে না তারা। এক পর্যায়ে অর্ণব বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন? আরু আমতা আমতা করে বলল, বিয়ের ব্যাপারে জানলেও বর আপনি হবেন সেটা জানতাম না। অর্ণব দীর্ঘশ্বাস ছাড়লো, পরপর বলল, আমার ছবি দেখেননি বিয়ের আগে? আরু দুপাশে মাথা নেড়ে না বলল। পরপর কৌতূহল বশত অর্ণবকে বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন তাই না? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছেন। আপনার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমি জানতাম না পাত্রী আপনি ছিলেন। আমার ছবি দেখেননি আপনি? না। আরু এই পর্যায়ে কেঁদে দিল। পরপর বলল, আপনি আমার জীবন শেষ করে দিয়েছেন, এখন আমার কি হবে? অর্ণব আরুর এমন কান্নায় ভরকে গেল। সে একবার আরুর দিকে তাকালো, পরপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, কান্না সবকিছুর সমাধান না। আরু পুনরায় কাঁদতে কাঁদতে বলল, তো এর সমাধান কিসে? অর্ণব হালকা কেশে গলা পরিষ্কার করে নিল। পরপর নরম কণ্ঠে বলল, দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে না চান তো ডিভোর্স দিতে পারেন। আরু চমকে অর্ণবের দিকে তাকালো। কি বলছে এই লোক? ডিভোর্স দিবে মানে? বিয়ে কি ছেলে খেলা মনে হয় নাকি? যদিও ছেলেদের জন্য সমস্যা নেই, তারা আরেকটি বউ পেয়ে যাবে। মেয়েদের যত সব সমস্যা, আশেপাশের মানুষ সবসময় মেয়েদের নিয়ে খারাপ মন্তব্য করবে। আরু ভাবনায় চলে গেল। অর্ণব চেয়ে রইল উত্তরের আশায়। এক পর্যায়ে আরুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ণব বলল, কি হয়েছে আপনার? কিছু তো বলুন। আরু ভাবনা থেকে বের হয়ে সাহস নিয়ে বলল, বিয়েকে আপনার ছেলে খেলা মনে হয় যে যখন চান তখন ডিভোর্স দেবেন? মোটেও না। এখন কি করবেন তো? মানিয়ে নিতে হবে আর কি। আপনি পারবেন মিস, ও সরি মিসেস। মিসেস ডাক্তার শুনে আরুর অদ্ভুত লাগলো। আহা, এতদিন মেয়েটা মিস ছিল, এখন বিয়েটা হয়ে গেল। তার এত এত ক্রাশগুলোর কি হবে ভাবতে কষ্ট লাগলো তার। তারপরেও নিজেকে সামলে বলল, আমি চেষ্টা করব। আরুর কথায় অর্ণব হয়তো হালকা হাসলো। পরপর বলল, আচ্ছা, তাহলে আজ আসি। আরু বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরপর বলল, জি। অতঃপর অর্ণব দরজার দিকে পা বাড়ালো। রুম থেকে বের হওয়ার আগে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে একবার দেখে নিল।
পরপর চলে গেল। অর্ণবরা গিয়েছে 1 ঘন্টা হচ্ছে। আরও চুপচাপ নিজের রুমে বসে দাঁত দিয়ে নখ কাটছে। এটা একটা তার বদ অভ্যেস বলতে হবে। সে নীরবে বসে থাকলে দাঁত দিয়ে নখ কাটে। এক পর্যায়ে আরুর নখ কাটা শেষ হয়ে গেল। আর আরু নিজের জীবনের কথা ভাবতে ভাবতে বেশ আপসেট। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। বিয়ে হলো টিচারের সাথে, তাও সেটা আবার আনরোমান্টিক। এত বছর গল্প পড়েছিল হাজবেন্ড কত রোমান্টিক হয়, কিন্তু তার বেলায় হলো বিপরীত। আনরোমান্টিক খাটাস একটার সাথে তার বিয়ে হলো। এগুলো ভেবেই তার চোখে জল চলে এলো। আসলেই গল্প আর বাস্তবতা অনেক বিপরীত। আরও উঠে ডয়ার থেকে এক বক্স টিস্যু বের করলো। এখন তার কিছুই করার নেই কান্না করা ছাড়া। আরও কান্না করতে করতে একটা টিস্যু হাতে নিল। এর মধ্যে আরুর বেস্ট ফ্রেন্ড ফিহা কল দিল। আরও অভিমানে প্রথমে রিসিভ করলো না, কারণ ফিহাকে আজকে আসতে বলেছিল সে, কিন্তু ফিহা আসেনি তাই। ফিহা আবারও ভিডিও কল দিল। এবার আরও রিসিভ করলো, তবে ক্যামেরার সামনে গেল না। এই দেখে ফিহা বলল, কি রে নতুন বউ, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিস? আরু ফিহার কথা শুনে ক্যামেরার সামনে গেল। ফিহা দেখলো আরু কান্না করে নাক মুখ লাল করে ফেলেছে। ফিহা আরুর অগোচরে মৃদু হাসলো, কারণ সে জানতো আরু এভাবেই কান্না করবে। ফিহা আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আরু পরীর? কেঁদেছে মনে হয়েছে। আরু আল্লাহ দে ফুপিয়ে কেঁদে উঠলো আর বলল, দোস্ত আমার সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরু কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, জানিস আমার বিয়ে কার সাথে হয়েছে? কার সাথে জানো? আরু নাক মুখ কুঁচকে বলল, আমাদের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরী, মানে আনরোম্যান্টিক খাটাসটার সাথে। বলেই আবার টিস্যু দিয়ে মুখ মুছতে লাগলো আরু। ফিহা পাশে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, তোকে কে বলেছে স্যার আনরোমান্টিক? দেখেই বোঝা যায়। শোন, ছেলেটা বউয়ের জন্য সবসময় রোমান্টিক থাকে। বলেই ফিহা পাশে তাকালো। পাশে কেউ রক্তচক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তবে ফিহা এই মুহূর্তে বিশেষ পাত্তা দিল না। অন্য সময় হলে ভয়ে কাঁপতো। ফিহা পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে আরুকে বলল, আরে দোস্ত, চিন্তা করিস না, কিছু হবে না। আরু নাক মুখ কুঁচকে বলল, আরে আমার টেনশন সেদিন শপিং মলে যা করেছি সেই জন্য। আমার বইয়ে গেছে ওই খাটাস লোকটার সাথে রোম্যান্স করার। বলেই টিস্যু বক্স থেকে টিস্যু নিতে গিয়ে দেখলো টিস্যু নেই, বক্স খালি। আরু পুনরায় কেঁদে দিল। আজ সারা দিনটাই খারাপ গেল তার। আরু কাঁদতে কাঁদতে ফিহাকে বলল, দোস্ত টিস্যু শেষ। ফিহা ঠোঁট টিপে হেসে বলল, টিস্যু শেষ? আচ্ছা, এখন কান্না বাদ দে আর কিছু গান শোন। আগামীকাল আমি তোকে একটা টিস্যু বক্স কিনে দিব। আরু ঠোঁট উল্টে বলল, সত্যি দিবি তো? দিব। বলেই কল কেটে পাশে তাকালো ফিহা। পাশেই আরুর আনরোমান্টিক খাটাস অর্থাৎ অর্ণব বসে আছে। ফিহা অর্ণবের মামাতো বোন, আর আরুর কথা মিসেস নার্গিস চৌধুরীকে ফিহাই বলেছে। তবে এত কিছু অর্ণব জানতো না, সে মাত্রই শুনলো। আর আরুও এই ব্যাপারটা জানতো না, জানলে হয়তো বিয়েটা করতো না সে। এতক্ষণ ফিহা জোর করে বসিয়ে রেখেছিল অর্ণবকে আরু কি করছে দেখার জন্য, কিন্তু সব দেখে অর্ণবের খারাপ লাগলো। সে আফসোসের স্বরে বলল, আমাদের বিয়েটা না হওয়াই উচিত ছিল, তাই না? ফিহা মৃদু হেসে বলল, আরে ব্রো, চিল, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আরু ফিহার সাথে কথা বলার পর আরেক দফা কাঁদলো। পরপর ভাবতে লাগলো অর্ণবের সাথে প্রথম দেখা। সেদিন আরু কলেজ থেকে যাওয়ার সময় শপিং মলে গেল। 2 দিন পর তার মায়ের জন্মদিন ছিল। আরু মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করলো। তখনই দোকানদার বলল, ম্যাম, এইটা একজন পছন্দ করে গিয়েছেন, একটু পরে এসে উনি নিয়ে যাবেন। এইটা দেওয়া যাবে না। আরু বিরক্ত হয়ে বলল, ওনাকে বলবেন আরেকটি নিয়ে যেতে। এটা আমাকে দিয়ে দিন। না ম্যাম, এইটা দেওয়া যাবে না। আরু বুঝলো না, জোরপূর্বক শাড়িটা নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই পুরুষশালী কণ্ঠে কেউ বলে উঠল, মিস, এইটা আমি পছন্দ করেছি আমার মায়ের জন্য, আর আমি অর্ধেক পেমেন্ট করে দিয়েছি। আরু তাকালো পেছনে। শ্যামবর্ণের একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। প্রথম দফায় সে ক্রাশ খেলেও বিশেষ পাত্তা দিল না সে। অর্ণবের দিকে ফিরে আরু বলল, আগামী পরশু আমার মায়ের জন্মদিন, আপনি এটা আমাকে দিয়ে দিন। এইটা সম্ভব না মিস, আগামীকাল আমার মায়ের জন্মদিন, এইটা আমার লাগবে। না, আমাকে দিতেই হবে। সরি, পারবো না। অতঃপর দুজনের এক প্রকার ঝগড়া হলো সেদিন। শাড়িটা অবশেষে ছেলেটাই পেল, কিন্তু কে জানতো ছেলেটাই অর্ণব চৌধুরী। সেদিন অর্ণব আরুর কলেজে শিক্ষক হয়ে এসেছিল। সেদিন আরুর অনেক ভয় ছিল।
তাকে যদি কিছু বলে অর্ণব, সে কথাটা আরও ফিহাকেও বলেছিল। কিছু সময়ের ব্যবধানে এখন সেই অর্ণব তারই স্বামী। অর্ণব তার স্বামী, এটাই মনে পড়তে পুনরায় কান্না শুরু করলো আরু। সময় নিজ গতিতে চলতে লাগলো। আরুর বিয়ে হয়েছে 3 দিন হলো। বিয়ের পর আজ প্রথম সে কলেজে যাচ্ছে। মনের ভিতর কেমন লজ্জা কাজ করছে, কারণ সে জানে তার বিয়ে সম্পর্কে যারা জানবে তারাই তাকে এইটা ওইটা বলে দিবে। এইসব ভাবতে ভাবতে আরু কলেজে আসলো। গেটে দেখা গেল ফিহার সাথে। সে তার জন্যই দাঁড়িয়ে আছে। আরু গিয়ে ফিহাকে জড়িয়ে ধরলো। ফিহা হেসে বলল, আমাকে না, জিজুকে গিয়ে জড়িয়ে ধর। আরু মুখ বাঁকালো, বলল, ওই খাটাস লোকটাকে কে জড়িয়ে ধরে? ফালতু। আচ্ছা, ওনাকে দেখেছিস? উনিটা আবার কে? আরু বিরক্ত হয়ে বলল, অর্ণব স্যার। নাম নিচ্ছিস না কেন? স্বামী বলে? দাদু নাম নিতে বারণ করেছে। ফিহার সামনে তাকিয়ে বলল। দোস্ত দেখ, তোর আশিক আসছে। আরু সামনে তাকিয়ে দেখলো অর্ণব আসছে। সে মুখ বাঁকিয়ে ফিহাকে সহ টেনে ক্লাসরুমে চলে গেল। ক্লাস শেষ করে আরু ও ফিহা ক্লাস থেকে বের হয়ে আসলো। কলেজের গেটের সামনে দাঁড়ালো দুজন। ঠিক তখনই অর্ণবের গাড়িটা গেট দিয়ে বের হলো। এইটা দেখে ফিহা আরুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে দোস্ত, তোর দিকে তাকালো না? তাকিয়ে কি লাভ হবে বল? আচ্ছা, ওসব বাদ দে। বল, জিজুর সাথে কথা হয়েছে তোর? আরু দীর্ঘশ্বাস ফেলে বলল। বিয়ের দিনেই কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। ফিহা অবাক হয়ে বলল, কোষ কি হারামি, তোর জামাইয়ের সাথে তোর কথা হয়নি? আরু বিরক্ত হয়ে বলল, জানিসই তো আমরা বিয়েটা নিয়ে খুশি না। তবে আমি মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি না চাইলে তখন আমার আর কিছু করার নেই। শেষের কথাটা আরো একটু আহত কণ্ঠে বলল। এসব শুনে ফিহা অর্ণবকে মনে মনে শখানেক গালি দিল। পরপর আরুকে বলল, দোস্ত শোন, বিয়ে শব্দটার মধ্যে সত্যি কিছু তো আছেই, যাতে একজন একেবারে অপরিচিত একটা মানুষের জন্য হঠাৎ করে মায়া, যত্ন, চিন্তা চলে আসে। ধীরে ধীরে আরো অনেক অনেক অনুভূতি মনে আসে, শুধু ওই একজন মানুষকে ঘিরে। ওনার মনে আমার জন্য কোনো অনুভূতিই নেই। আছে, হয়তো প্রকাশ করে না। বাদ দে এসব, এখন চল। বলেই দুজন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ফিহা এখন নিজের বাড়িতে যাবে না, আগে অর্ণবদের বাসায় যাবে। ফিহা আর অর্ণবদের বাড়ি একদম কাছাকাছি। অর্ণবদের বাসার ছাদ থেকে ফিহাদের বাসায় যাওয়া যায়। ফিহা এসে সর্বপ্রথম অর্ণবদের বাসায় ঢুকলো। বাসায় ঢুকে ভাইয়া ভাইয়া বলে অর্ণবকে ডাকলো। ফিহার কণ্ঠ শুনে অর্ণব রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলো এবং বলল, কি রে, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? ফিহা রেগে গিয়ে বলল, তুমি বিয়ে করেছো কেন ভাই? সবাই যেই কারণে করে। অর্ণবের স্বাভাবিক জবাব শুনে ফিহা আরো রেগে গিয়ে বলল, শোনো, আমি জানি তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে, কিন্তু আরও তোমার স্টুডেন্ট হলেও তার আগে ও এখন তোমার বউ। তুমি কেন এখনো ওর কোনো খোঁজ খবর নাও না? অর্ণব বুকে হাত গুজে বলল, আরশি তোকে এইটা বলেছে? আমি জিজ্ঞেস করেছিলাম তোমার সাথে কথা হয়েছে কিনা। ও বলল বিয়ের দিনের পর থেকে তোমার সাথে ওর কোনো কথাই হয়নি। আচ্ছা। ফিহা অর্ণবের দিকে তাকিয়ে পুনরায় বলল, জানো ভাইয়া, ও যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন ওর চোখে আমি একটা অসহায়ত্ব দেখেছি। জানো ভাইয়া, একটা সম্পর্কে মেয়েরা সবচেয়ে বেশি দুর্বল থাকে। তুমি এত শিক্ষিত মানুষ হয়েও কিভাবে নিজের স্ত্রীকে অবহেলা করছো, আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন বাসায় যাচ্ছি। ফুপু বলেছিল ফুপু আজকে আমরার আচার বানাবে। ফুপুকে বলিও আচার বেশি করে বানাতে, তোমার বউ আচার খেতে পছন্দ করে। বলেই ফিহা চলে গেল। আর সোফায় বসে অর্ণব ফিহার কথাগুলো ভাবতে লাগলো। আসলেই ফিহা ঠিক বলেছে, তার বউয়ের প্রতি অবহেলা করা উচিত হয়নি। সে ভেবে নিল আরুকে একটা ফোন করবে। কলেজ থেকে বাসায় ফিরে গোসল করে ঘনচুল মুছছে আরু। ঠিক এই সময় তার মুঠো ফোনটা বেশ শব্দ করেই বেজে উঠল। আরু ফোন হাতে নিল। অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। আরু কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। পরবর্তীতে আবার কি যেন ভেবে রিসিভ করলো। রিসিভ করে ফোন কানের কাছে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে পুরুষশালী গলায় কেউ বলল, ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বর শুনে আরু বুঝে ফেললো লোকটিকে। আরুর বুক কাঁপতে লাগলো, সাথে হাত পা তো কাঁপছে। ঠিক তখনই অর্ণব বলল, কেমন আছেন?
আরশি? সচরাচর আরশি নামে তাকে কেউ ডাকে না। আজ জীবনে প্রথমবার স্বামী নামক পুরুষটা আজকে ডাকলো এই নামে। বিষয়টা ভালো লাগলো তার। আরু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। খেয়েছো? না, মাত্র গোসল করে আসলাম। আপনি খেয়েছেন? না। আচ্ছা, এখন যাও খেয়ে আসো। বলেই অর্ণব ফোন কেটে দিল। এদিকে আরু অর্ণবের সাথে কথা বলার সময় তার কথা আটকে যাচ্ছে। কেন জানি সে কথা বলতে পারছে না। সন্ধ্যায় মাহবুবা খানম কিচেনে নাস্তা তৈরি করছেন অর্ণবের জন্য। অর্ণবের মা ফোন করে জানিয়েছেন অর্ণব আসবে আজকে, তাই মেয়ের জামাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে অর্ণবের আসার কথা আরু জানে না। মাহবুবা খানম ভেবেছে আরু জানে ব্যাপারটা। মাহবুবা খানম নাস্তা বানাতে ব্যস্ত। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মাহবুবা খানম বললেন অর্ণব এসেছে। তিনি শাড়ির আঁচল ঠিক করে নিল। সদর দরজা খুলে দিলেন তিনি। অর্ণবের সাথে কৌশল বিনিময় করে অর্ণবকে সোফায় বসতে বলল এবং তিনি কিছু নাস্তা দিল অর্ণবকে। অর্ণব নাস্তা করছে, তবে তার চোখ সবসময় একজনকে খুঁজছে। মাহবুবা খানম ব্যাপারটা বুঝলেন। তিনি মুচকি হেসে বললেন, আরো রুমেই আছে, গিয়ে দেখা করে আসো বাবা। অর্ণব উঠে দাঁড়ালো। একটা ডিব্বা মাহবুবা খানমের দিকে এগিয়ে দিল। পরপর বলল, আন্টি, এখানে আম্মু আরুর জন্য আমরা ও আমের আচার পাঠিয়েছেন। মাহবুবা খানম জিনিসগুলো নিল। অর্ণব আরুর রুমের দিকে পা বাড়ালো। আরুর রুমের সামনে এসে অর্ণব দরজায় টোকা দিল। আরু তখন রুমে বসে চিপস খাচ্ছে। আরু তার মা ভেবে না দেখেই বলল, আসো। অর্ণব অনুমতি পাওয়ার পর আরু রুমে ঢুকলো। অর্ণবকে দেখে আরু থতমত খেয়ে বলল, আপনি এখানে? অর্ণব আরুর দিকে তাকালো। আরুর পরনে একটা গেঞ্জি ও প্লাজো। ওড়নাটা ড্রেসিং টেবিলের উপর অযত্নে পড়ে আছে। অতিরিক্ত গরমের কারণে হয়তো মেয়েটা এমন পোশাক পরেছে। কিন্তু অর্ণবের দৃষ্টি বরাবরই নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। এই প্রথম এমন হচ্ছে। কখনো কোনো মেয়ের দিকে সে এই নজরে তাকায়নি, তবে আজ বারবার নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। আর যাবে নাই বা কেন? সামনে বসে থাকা নারীটি তার বউ, তার জন্য হালাল। অর্ণব দৃষ্টি সরিয়ে আরুর ওড়নাটা ড্রেসিং টেবিলের উপর থেকে নিয়ে আরুর দিকে ছুঁড়ে ফেলে বলল, কেন আসতে পারি না? আরু ফট করে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে বলল, এই বাড়ির মেয়ে যেহেতু বিয়ে করেছেন, অবশ্যই আসতে পারবেন। তো পড়াশোনার কি খবর আপনার? কিছুদিন পরেই ধারাবাহিক পরীক্ষা শুরু হবে আপনার। জি আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই ভালো। দেখা যাক। আপনি একটু বসুন, আমি আসছি। বলেই আরু আলমারি থেকে একটা কালো থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। একজন পুরুষের সামনে এইভাবে গেঞ্জি আর প্লাজো পরে থাকা যায় নাকি? যদিও অর্ণব তারই স্বামী, তারপরেও তাদের সম্পর্কটা এত গভীর নয়। যখন অর্ণব আরুকে ওড়নাটা ছুঁড়ে মেরেছিল, তখন আরুর কি পরিমাণ লজ্জা লেগেছে যেটা সে বলে বোঝাতে পারবে না। তারপরেও অর্ণবের সামনে স্বাভাবিক থেকেছে সে। অবশেষে আরু ড্রেস চেঞ্জ করে বের হলো। সাথে সাথে অর্ণব তাকালো তার দিকে। কালো রঙে মেয়েটাকে কি দারুণ মানিয়েছে। অবশ্য সব ড্রেসেই মেয়েটাকে দারুণ লাগে। ব্যাপারটা বিয়ের পর অনেকবার খেয়াল করেছে সে। তবে তার মনে হচ্ছে কালো রঙে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। আর বেশি কিছু ভাবলো না অর্ণব। সে আরুকে বলল, আরশি, আম্মু আপনার জন্য আমরা আর আমের আচার পাঠিয়েছেন। আমি আন্টিকে দিয়েছি। আরু খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি? হুম। আরু আর দেরি করলো না। দৌড়ে মায়ের কাছ থেকে আচার নিতে গেল। কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় পা মুচকে পড়ে গেল। ব্যথায় আম্মু বলে চিৎকার করে উঠল। সাথে সাথে মাহবুবা খানম দৌড়ে আসলেন। মেয়েকে এভাবে সিঁড়ির মধ্যে পা চেপে বসে থাকতে দেখে আটকে উঠলেন তিনি। আরুর চিৎকারে অন্নপূর রুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখলো আরু সিঁড়িতে পা চেপে বসে আছে। বুদ্ধিমান ছেলেটা বুঝতে পারলো ব্যাপারটা কি। সে এগিয়ে আসলো, আরুকে টেনে তুলতে চাইলো, কিন্তু শাশুড়ির সামনে ইতস্তত বোধ করলো। মাহবুবা খানম তখন আরুকে টেনে তুলতে সক্ষম হলেন। তবে আরু পায়ের ব্যথার চোটে আবারও বসে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, দাঁড়াতে পারছি না আম্মু। তুই রুমে থেকে বের হয়েছিস কেন? আচারের জন্য। আমাকে বললেই পারতি। আরু অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাহবুবা খানম আরুর থেকে চোখ সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে অর্ণবের উদ্দেশ্যে বলল, আমি চুলায় তরকারি বসিয়ে এসেছি বাবা, তুমি একটু ওকে রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর কয়েকটা থাপ্পড় দিবা এইভাবে বেপরোয়া চলাফেরার জন্য। বলেই তিনি কিচেন রুমে চলে গেলেন। এদিকে আরু ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না কোনো সাহায্য, আমি নিজে নিজে
উঠতে পারবো। বলে জিদ ধরে ফট করে উঠে দাঁড়ালো, কিন্তু আগের মতোই পড়ে যেতে নিলে অর্ণব ধরে ফেলল এবং বলল, জেদ দেখিয়ে লাভ নেই, কারো সাহায্য ছাড়া রুমে যেতে পারবেন না। তো কি করব? আমি তো পা বাড়াতেই পারছি না। অর্ণব আরুর অবস্থা দেখে বুঝলো মেয়েটাকে কোলে তুলে নিয়ে যেতে হবে, না হয় মেয়েটাকে এখানে বসে থাকতে হবে। অর্ণব আরুর দিকে আর চোখে তাকিয়ে বলল, কোলে নিতে হবে আর কি। বলেই ফট করে আরুকে কোলে তুলে নিল। পরে যাওয়ার ভয়ে আরু চোখ বন্ধ করে অর্ণবের গলা জড়িয়ে ধরলো। অর্ণব আরুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরুকে যখন রুমে এসে যখন শুয়ে দিল তখন চোখ খুলল মেয়েটা, তবে এখনো সে অর্ণবের গলা ছাড়েনি। অর্ণব বলল, ছাড়তে ইচ্ছে হয় না নাকি? সাথে সাথে আরু অর্ণবের গলা ছেড়ে দিল। লজ্জায় মেয়েটার মুখ লাল হয়ে আছে। মেয়েটার লজ্জারাঙা মুখটা দেখতে কি কিউট লাগছে অর্ণবের কাছে। অর্ণব মেয়েটার পায়ের দিকে তাকালো, পাটা বেশ ফুলে আছে। অর্ণব আরুর পা ভালোভাবে দেখার জন্য পায়ে হাত বাড়াতে আরু ফট করে পা সরিয়ে নিল আর বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? অর্ণব আরুর দিকে না তাকিয়েই বলল, দেখার জন্য। আর কি, পায়ে কি হয়েছে আপনার? দেখা লাগবে না, ব্যথার ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। অর্ণব আরুর কথা বিশেষ পাত্তা দিল না। সে হাত বাড়িয়ে আরুর পা স্পর্শ করতে আরু ব্যথায় কুকড়িয়ে উঠল। চোখ দিয়ে পানি বের হলো তার। অর্ণব আর দেরি করলো না, পুনরায় আরুকে কোলে নিয়ে মাহবুবা খানমকে বলে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হসপিটালে ডাক্তার আরুর পায়ে এক্স-রে করলো। এক্স-রে রিপোর্টে দেখে বলল আরুর পায়ের রগে সমস্যা হয়েছে, তাই প্লাস্টার করা লাগবে। 2 সপ্তাহ বাসা থেকে বের হতে পারবে না। ব্যাস, এতেই আরুর কান্না শুরু হয়ে গেল। তার কথা, সে কিছুতেই 2 সপ্তাহ বাসায় বসে থাকতে পারবে না। আর সামনে তার এক্সাম এগিয়ে আসছে। অর্ণব ডাক্তারকে বলল আরুর পা প্লাস্টার করিয়ে দিতে, কিন্তু আরু বেচারি কান্নাই করছে। অর্ণবের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না সে। অর্ণব আরুর অবস্থা দেখে আরুর চোখের পানি মুছে দিল। বেশ শীতল কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমি আছি না। এক্সামের প্রিপারেশন আপনি বাসা থেকে নেবেন, আমি হেল্প করব। অর্ণবের কথায় ভরসা পেয়ে আরু আর কিছু বলল না। অবশেষে আরুর পা প্লাস্টার করিয়ে অর্ণব আরুকে নিয়ে বাসায় প্রবেশ করলো। মাহবুবা খানম মেয়ের অবস্থা দেখে অর্ণবকে বলল, ডিনার করে নাও বাবা, আর আজকে তুমি আমাদের বাসায় থাকো। আরুর বাবা তো বাসায় নেই, উনি ওনার বোনের বাসায় গিয়েছে। অর্ণব পড়ল মহাবিপদে। একদিকে আরু, অন্যদিকে তারও লজ্জা লাগছে থাকতে। তার উপর শাশুড়ির কথাও ফেলতে পারছে না। আবার আরুরও অবস্থা তেমন ভালো না, তাকে দেখাশোনা করা প্রয়োজন তার। আর আরু তার বউ, আরুর প্রতি তারও দায়িত্ব আছে। সেই ভেবে বলল, আচ্ছা। অতঃপর অর্ণব খাওয়া দাওয়া করে আরুকে কোলে নিয়ে রুমে গেল। মাহবুবা খানম মেয়েকে খাইয়ে দিয়েছেন। রুমে এনে পুনরায় আরুকে বিছানায় শুয়ে দিল। অর্ণব বলল, ওয়াশরুমে যাবেন? না, আর শোনেন, আমাকে আপনি আপনি করে বলবেন না, নিজেকে মুরব্বি মুরব্বি লাগে। আমি তো সব স্টুডেন্টকেই আপনি করে বলি। আরু অর্ণবের মুখোমুখি বসে বলল, আমি আপনার স্টুডেন্ট? অর্ণব ইতস্তত বোধ করতে করতে বলল, না মানে, আমি চেয়েছিলাম তুমি করে বলতে, কিন্তু ব্যাপারটা আপনি কিভাবে নেবেন তাই আর বলিনি। আবারও? আচ্ছা যাও, তুমি করেই বললাম। আরু মুচকি হাসলো। কাঁথা গায়ে দিয়ে খুব সাবধানে শুয়ে পড়ল। অর্ণবকে বলল, আমার রুমে কোনো সোফা নেই, তো আমার পাশেই শুতে হবে, তবে মাঝখানে পাশ বালিশ দিয়েন। অতঃপর অর্ণব উপায় না পেয়ে আরুর পাশে মাঝখানে পাশ বালিশ দিয়ে শুয়ে পড়ল। সকালে আরুর আগে অর্ণবের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে আরু তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাঝখানে পাশ বালিশ থাকলেও পাশ বালিশটা নিচে নেমে গিয়েছে। আরু এক হাতে পাশ বালিশটা সহ অর্ণবকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আরুর মাথা অর্ণবের বুকের ভিতর। সকাল সকাল এমন দৃশ্য দেখে অর্ণব হালকা হাসলো। সে হাত বাড়িয়ে আরুকে সরিয়ে দিতে গেলে পুনরায় হাত নামিয়ে ফেলল। থাকুক মেয়েটা ওইখানে, কিছুদিন পর এমনিতেও মেয়েটার স্থান সেখানেই হবে। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। অপেক্ষা করলো আরু ঘুম থেকে উঠার, কারণ সে দেখতে চায় আরু নিজেকে এই অবস্থায় দেখে কি করে। অর্ণব আরু কিছুক্ষণ অপেক্ষা করলো। আরুর ঘুম ভাঙলো। সে নিজেকে অর্ণবের বুকে দেখে তড়িঘড়ি করে সরে আসলো আর বিড়বিড় করে বলল, এই জন্যই আমি কারোর সাথে থাকতে চাই না। রুমের মধ্যে এত নড়াচড়া করি যে এখন ওনার বুকে চলে গিয়েছি। উফ, ভাগ্য ভালো উনি ওঠেনি ঘুম থেকে।
আরু বিড়বিড় করে বললেও অর্ণব সব শুনলো। কিছুক্ষণ পর নড়ে চড়ে ঘুম থেকে উঠলো আর মোড়া ভেঙে উঠে বসে আরুকে বলল, গুড মর্নিং। কখন উঠেছো? একটু আগেই আপনার জন্য বসে আছি, গিয়ে রুমের দরজা খুলুন আর আমাকে ওয়াশরুমে নিয়ে যান। অর্ণব উঠে রুমের দরজা খুলে দিল। পরপর আরুকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। আরু ফ্রেশ হওয়া শেষ হতেই পুনরায় আরুকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। পরপর নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো মাহবুবা খানম আরুকে নাস্তা খাওয়াচ্ছে। অর্ণবকে দেখে তিনি বললেন, বাবা তোমার জন্য রুমে নিয়ে আসছি নাস্তা। এই বলে তিনি নিচে চলে গেলেন। আর মাহবুবা খানম বের হতে রুমে ঢুকলো আশা খাতুন, মানে আরুর দাদি। অর্ণব ওনাকে সালাম দিল, তিনিও সালামের উত্তর দিল এবং আরুর পাশে গিয়ে বসে বলল, আমি তোর বাবার সাথে তোর ফুপুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুই পা ভেঙে বসে আছিস। আমার আবারও চলে আসতে হলো মেয়ে, তো কিভাবে পড়ে গিয়েছিস? আরু বলল না কিছু। যদি বলে আচারের জন্য পড়ে গিয়েছে তাহলে তাকে অনেক বকা শুনতে হবে। আরুর নীরবতা দেখে আশা খাতুন অর্ণবকে বলল, তুমি বলো শেহজাদা, ও কিভাবে পড়ে গিয়েছে? আসলে দাদু ও দৌড়ে আচার নিতে গিয়ে পড়ে গিয়েছে। আশা খাতুন এবার আরুকে বকা দিতে লাগলো আর আরু রাগী চোখে তার দিকে তাকালো। হয়তো সত্যিটা বলে দেওয়ার কারণেই এমন করছে। আশা খাতুনকে অর্ণবের ভালো লাগে। উনি প্রথম থেকে অর্ণবকে শেহজাদা বলে ডাকে। ভালো লাগে ব্যাপারটা। মাত্র নাস্তা শেষ করে বসেছে অর্ণব, সাথে সাথেই ফিহা এসে হাজির। ফিহাকে এত সকাল সকাল এইখানে দেখে অবাক হলো অর্ণব, কিন্তু ফিহা অর্ণবের দিকে না তাকিয়ে আরুর কাছে গিয়ে বলল, দোস্ত, ভাইয়া থাকতে কিভাবে পড়ে গেলি তুই? অর্ণব চোখ তুলে আরুর দিকে তাকালো, পরপর ফিহার দিকে তাকিয়ে বলল, তো আমি কি করব? আজব, তুমি কি করবা মানে? তুমি ওকে ধরবা না? আমি ওর সাথে ছিলাম না। আরু অবাক হয়ে তাদের কথা শুনছে। ফিহা স্যারের সাথে তুমি তুমি করে বলছে। বিশ্বাস হচ্ছে না তার। দেখে মনে হচ্ছে একে অপরের পূর্ব পরিচিত। আরু ফিহাকে বলল, কিরে, তুই ওনার সাথে এইভাবে কথা বলছিস কেন? অর্ণব আরুর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না ও আমার মামাতো বোন? আম্মুকে তোমার কথা ফিহা বলেছে। আরু রাগে চোখে ফিহার দিকে তাকালো। ফিহা চুপচাপ বসে আছে। আরু সবকিছু বুঝতে পেরে বলল, তুই তাহলে আমাদের জীবন নষ্ট করেছিস? জীবন নষ্ট করে বললাম, বরং তোদের জীবন সাজিয়ে দিয়েছি। দেখিস, একদিন আমাকে ধন্যবাদ দিবি। আরু কিছু বলল না, চুপ থাকলো। সে ফিহার সাথে কথা বলবে না। ফিহা ব্যাপারটা বুঝতে পেরে বলল, তোর জন্য ফুচকা এনেছিলাম, রাগ করে থাকলে দিব না। ফুচকার কথা শুনে আরুর রাগ পানি হয়ে গেল। সে মুচকি হেসে বলল, তোর সাথে রাগ করা যায় নাকি? আমি তো রাগ করিনি। আচ্ছা বস, আমি আন্টির কাছ থেকে নিয়ে আসি ফুচকা। বলেই নিচে চলে গেল। ফিহার সাথে ফিহার ভাই ফাহিম এসেছে। সে চুপচাপ বসে আছে। আরুকে সে খুব পছন্দ করত, সবসময় বলতো আরুকে বিয়ে করবে। আরু এবার ফাহিমের দিকে তাকিয়ে বলল, তুমি চুপ করে আছো কেন ফাহিম? তুমি তো এমনিতেও খুব কথা বলো। ফাহিম মন খারাপ করে বলল, আমার মন খারাপ। কেন? প্রথমত তুমি পায়ে ব্যথা পেয়েছো, দ্বিতীয়ত তুমি আমাকে রেখে কচু শাক ভাইয়াকে বিয়ে করেছো। আরু অবাক হয়ে বলল, কচু শাক ভাইয়াটা আবার কে? ফাহিম একবার অর্ণবের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, অর্ণব ভাইয়া? ওকে আমি কচু শাক ভাইয়া ডাকি, কারণ আমি কচু শাক যেমন অপছন্দ করি তেমনি ওর কথাগুলো অপছন্দ করি। সব সময় খালি পড়াশোনার কথা বলে। মাত্র ক্লাস 2তে উঠেছি, তুমি বলো এখন এত পড়াশোনা করা চাই? অর্ণব বিব্রত হলো। আরু বলল, কিন্তু পড়াশোনা তো তোমার করতে হবে, তাই না? পড়াশোনা করলে কি তুমি আমাকে বিয়ে করবে? অর্ণব এবার বলল, ওর বিয়ে হয়ে গেছে। ফাহিম পুনরায় ভেঙচি কেটে বলল, জানি তোমার সাথে হয়েছে, তবে এটাও জানি তোমারও পছন্দ করে না। কচু শাক এমনিতেই সবাইকে পছন্দ করে না। আর হ্যাঁ শোনো, আমি ওকে বিয়ে করব। অর্ণব ফাহিমকে রাগানোর জন্য বলল। আমার বউকে আমি কারো কাছে দিব না। ফাহিম উঠে আরুকে জড়িয়ে ধরে বলল, তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে? আরু হেসে বলল, যাও, তোমাকেই বিয়ে করব। অর্ণব আরুর মুখোমুখি বসে বলল, তুমি সত্যি আমাকে ছেড়ে ওকে বিয়ে করবে? আরু উত্তর দেওয়ার আগে ফিহা ফুচকা নিয়ে রুমে প্রবেশ করলো। অতঃপর সবাই কথা বলা বাদ দিয়ে খাওয়া শুরু করলো। অর্ণবকে ফিহা অনেকবার বলেছিল খাবার জন্য, কিন্তু সে এসব খাবার নাকি খাবে না। খাওয়া শেষে আরু কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত, 2 সপ্তাহ আমি বের হতে পারবো না। চিন্তা করিস না,
সপ্তাহ পর ভাইয়া তোকে ঘুরতে নিয়ে যাবে। পরপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি বলো ভাইয়া, নিয়ে যাবে তো? আচ্ছা, নিয়ে যাব। কথা শেষ হতেই অর্ণবের কাছে কলেজ থেকে ফোন আসলো। সে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজে। কেটে গেল 2 সপ্তাহ। এতদিন অর্ণব সময় পেলে আরুকে দেখতে গিয়েছে। মাঝে মাঝে কয়েক রাত থেকেছিল আরুদের বাসায়। আরুর বাবা বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল, সেই জন্যই অর্ণবের যেতে হয়েছে। অবশেষে অর্ণব তার কথা রেখেছে, ঘুরতে নিয়ে এসেছে আরুকে। সাথে অবশ্য ফিহাও আছে। তারা দুজন ছবি তুলছে। ছবি তোলার মাঝখানেই ফিহার নজর গেল একটা ছেলের উপর। সে আরুকে বলল, দোস্ত দেখ, এটা তোর আশিক, মানে আমাদের সিনিয়র ভাইয়া না? আরু ফট করে সেদিকে তাকালো, দেখলো তাদের কলেজের সিনিয়র ভাইয়া সাইমন দাঁড়িয়ে আছে। ছেলেটি আরুকে খুব পছন্দ করে, কয়েকবার প্রপোজও করেছে। আরু জানতো সাইমন তাকে পছন্দ করে, কিন্তু তার মনে কখনো সাইমনের প্রতি কোনো রকম আকর্ষণ ছিল না। সে সবসময় জানতো যে অর্ণবই তার জীবনের সঠিক মানুষ। ফিহা, আমি জানি সাইমন ভালো ছেলে, কিন্তু আমি কখনো ওনার মতো কাউকে ভাবিনি। তাহলে কি সায়নকে এড়িয়ে যাবে? হ্যাঁ, আমি ওনার জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি এত বছর সিঙ্গেল ছিলাম শুধু ওর জন্য। দোস্ত, সিদ্ধান্ত পরিষ্কার। সাইমনের দিকে মনোযোগ না দিয়ে তোর সম্পর্কটা শক্তিশালী করতে হবে। আরু জানলো তার হৃদয় পুরোপুরি অর্ণবের জন্যই। সাইমনের প্রতি তার কোনো অনুভূতি নেই। সে শুধু অর্ণবের সঙ্গে খুশি থাকতে চায়। পেছন থেকে অর্ণব সব শুনে মুচকি হাসলো এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। কেটে গেল আরো কিছু মাস। আরুর মায়ের অপারেশনের দিন ঘনিয়ে আসছে, আর আরুর এক্সামেরও বেশি দেরি নেই। আরু যেহেতু যেতে পারবে না, তাই আরুকে বাসায় রেখে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন মাহবুবা খানম। আরুকে অনেকবার বলেছিল ফুফুর বাড়িতে থাকতে, কিন্তু সে যাবে না, কারণ তার ফুফাতো ভাই তাকে পছন্দ করে। ব্যাপারটা ভালো লাগে না তার। কলেজ থেকে ফিরছে আরু। আজ কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। ফিহাও আজকে আগে আগে চলে গিয়েছে। অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আরু রিক্সা পেল। রিক্সা কিছু দূর যেতেই আরু দেখলো অর্ণব রাস্তার একপাশে হাঁটছে। আরু রিক্সা থামিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন এত রোদের মধ্যে হাঁটছেন স্যার? গাড়ি কোথায়? গাড়ি সকালে নষ্ট হয়ে গিয়েছিল, কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছিলাম না, তাই হেঁটেই যাচ্ছি। আরু কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আপনি আমার রিক্সায় আসুন। অর্ণব একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু সম্মতি দিয়ে বসলো। আর কোনো উপায় নেই, তারও হাঁটতে খুব কষ্ট হচ্ছে। রিকশায় বসে তারা কিছুক্ষণ নীরবতার মধ্যে কাটালো। অর্ণব জিজ্ঞেস করলো, কেমন চলছে? ঠিক আছে, কিন্তু মার অপারেশন নিয়ে চিন্তা হচ্ছে। অর্ণব মাথা নেড়ে বলল, সঠিকভাবে যত্ন নাও, তুমি জানো সব কিছু ভালো হবে। আরুর মনে অর্ণবের কথায় কিছুটা আশ্বাস হলো, কিন্তু সম্পর্কের মাঝে এখনো দূরত্ব ছিল। সাইমন কি করছে? অর্ণব জানতে চাইলো। আরু কিছুটা বিরক্ত হয়ে বলল, তিনি তো সবসময় আমাকে দৃষ্টি দিয়ে অনুসরণ করেন, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না। ভালো করছো, তুমি যেখানে সুখী সেখানে থাকো। রিকশা থামানোর পর আরু নেমে গেল। ধন্যবাদ স্যার। অর্ণব উত্তর দিল। তোমার জন্য কিছুই না। আরও ভেতরে একটু স্বস্তি অনুভব করলো। তবে অর্ণবের সাথে সম্পর্কটা আগের মতোই ছিল। তবে ফিহার থেকে সাইমনের কথা জেনেছে অর্ণব, আর প্রতিদিন তাদের কথা হয়। আরও অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাসায় চলুন, মা রাগ করবে। এই বাড়ির জামাই বাড়ির দরজার সামনে থেকে যেতে পারে না। বউ যখন বলছে তখন যেতেই হবে। আর আন্টির সাথে দেখা করে আসি, চলো। রিকশা থেকে নেমে আরও মুচকি হাসলো। আপনার জন্য এটা সুবিধাজনক হলো স্যার। তবে আমি এখানে আসতে পেরে খুশি। তোমার মায়ের সাথে দেখা করতে চাইছিলাম। এত কথার মাঝে আরুর মা এসে বললেন, অর্ণব, তোমার আশা খুব ভালো, চলো চা খাও। জি আন্টি। অর্ণব আন্তরিকতা দিয়ে বলল। চা খেতে খেতে মা কিছু কথা বলছিলেন, আর আরু অর্ণব একে অপরের চোখে চোখে দেখে যাচ্ছিল। মায়ের কথা শুনে অর্ণব বলল, আপনার মেয়ে খুবই যত্নশীল। আরু মৃদু হাসলো। আমার মায়ের কথায় আপনি ভালো করে জানতে পারবেন। ঠিক আছে, তবে আমি তো এখনো সঠিকভাবে তোমার সম্পর্কে জানি না। আমার সম্পর্কে জানলেই তো আপনি জামাই হতে পারবেন। অর্ণবের মুখে মুচকি হাসি ফুটে উঠল। ঠিক বলেছ, তবে আমরা ধীরে ধীরে এগোতে পারি। তবে এখন সময় নিতে হবে, ধীরে ধীরে সবকিছু হবে। অর্ণব মাথা নেড়ে বলল, আমি অপেক্ষা করব।
কিছুক্ষণ পর মাহবুবা খানম এসে বললেন, তোমরা দুজন একটু সময় কাটাও, আমি কিছু কাজ করি। আরু এবং অর্ণব বাড়ির বারান্দায় বসে কিছুক্ষণ নীরবতা কাটালো। কিছুক্ষণ পর অর্ণব বলল, তুমি কি ভবিষ্যতে কি ভাবছো? আমার প্রথমে পরীক্ষা শেষ করতে হবে, তারপর দেখা যাবে। ঠিক আছে, কিন্তু তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি। আরুর মনে হলো অর্ণবের কথায় এক ধরনের নিরাপত্তা আছে। সে ধীরে ধীরে অর্ণবের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ছিল। এর মধ্যেই মাহবুবা খানম তাদের ডাকলেন আর অর্ণবকে বললেন, দেখো বাবা, আমার অপারেশন হবে কিছুদিন পর। আরও যাবে না ইন্ডিয়াতে, কারণ সামনে এক্সাম। আমি চাই না ও আমাদের সাথে যাক, তাই বলছি আমি যখন থাকবো না তখন তুমি একটু এসে এই অগোছাল মেয়েটাকে দেখে যেও। এটা শুনে অর্ণবের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। আপনার চিন্তা করবেন না আন্টি, আমি সব সময় এখানে থাকবো। আরুর মনে উচ্ছ্বাস। অর্ণবের এই প্রতিশ্রুতি তাকে নিরাপত্তা দিল। এটাই তো স্বামীর দায়িত্ব। আরও আমার জন্য সবকিছু। আরুর চোখে কৃতজ্ঞতা। অর্ণবের পাশে থাকতে পেরে সে অভিভূত। তাদের মধ্যে অটুট সম্পর্কের ভিত্তি তৈরি হচ্ছিল। এভাবেই তাদের সম্পর্কের সূচনা হলো এবং অর্ণবের প্রতি আরুর অনুভূতি আরো গভীর হতে শুরু করলো। মাহবুবা খানমের অপারেশন ইন্ডিয়াতে হচ্ছে। আরু এবং অর্ণব দুজনেই যেতে পারবে না, তাই অর্ণব আরুকে সান্ত্বনা দিতে তাদের বাসায় এসেছে। আরু চিন্তায় ছিল, কিভাবে মা একা থাকবে? আমরা ফোনে যোগাযোগ রাখবো, আমি সব সময় খবর নেব। কিন্তু মার অসুস্থতার খবর জানি না। তুমি শক্ত থাকো, একবার অপারেশন হয়ে গেলে সবকিছু ঠিক হবে। অপারেশনের দিন আরুর মন অস্থির ছিল। সে বারবার ফোনে খবর নিচ্ছিল। শেষে ডাক্তার ফোন করে জানালেন, অপারেশন সফল হয়েছে। আরু অশ্রুসজল চোখে বলল, ধন্যবাদ ডাক্তার। এখন থেকে তোমার মা সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আরু অনুভব করলো অর্ণবের সমর্থন তার জন্য কতটা জরুরি। তাদের সম্পর্ক তখন আরো গভীর হয়ে উঠছিল, যদিও দূরে থাকলেও। মাহবুবা খানমের অপারেশনের পর ওনাকে আরো কয়েকদিন হসপিটালে রাখা হবে। আজ ফিহা ও আরু কলেজ শেষ করে বাইরে বেরিয়েছে। আরুর মায়ের জন্য মন খারাপ দেখে ফিহা বলল, দোস্ত চল আমরা ফুচকা খাই। চল যাওয়া যাক। এবং আরু ও ফিহা ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাওয়া শুরু করলো। তবে ফুচকাটা ছিল অসম্ভব রকমের ঝাল। অনেক নাগা মরিচ দেওয়া হয়েছে ওইখানে। আরু ফিহাকে বলল, দোস্ত অনেক ঝাল, আমার জিভ জ্বলে যাচ্ছে। ফিহা চোখের পানি মুছে বলল, আমারও দেখ কিভাবে চোখের পানি এসে। দোস্ত আমার পানি চাই। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট ছেলে দুইটা আইসক্রিম এনে দিয়ে বলল, নিন ম্যাডাম, এইগুলো আপনাদের জন্য। ফিহা অবাক হয়ে বলল, আমাদের জন্য? কে দিয়েছে? উনি আমাকে বলেছে ওনার নাম অর্ণব। অর্ণব নামটা শুনে ফিহা ফট করে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো। ফিহার দেখা দেখি আরু আইসক্রিম খাওয়া শুরু করলো। দোস্ত ভাই তো পুরো সুপার হিরো। অন্য ভাই সব সময় আমাদের খেয়াল রাখে। ফিহা বলল আইসক্রিম খেতে খেতে। আরু মৃদু হাসলো। হ্যাঁ, কিন্তু আমি ভাবিনি যে এত ভাবনা প্রবণ হবে। ফিহা চোখ মিটমিট করে বলল, তোর জন্যই তো, সে তোর প্রতি যত্নশীল। আরু মাথা নেড়ে বলল, তবে আমি তো কখনো তার প্রতি তেমন ভাবে ভাবিনি। কিন্তু সে তো সব সময় তোর পাশে থাকে। মার অসুস্থতার কারণে আমি তার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। যাই হোক, তুই তো তোর সাথে সব সময় কাটাচ্ছিস। ফিহা আসলে ঠিকই বলেছে। ইদানিং অর্ণবের সাথে তার সময় কাটানো হয় বেশি। আর প্রায় অর্ণব আরুদের বাসায় যায়। আরু একটু দ্বিধায় বলল, হ্যাঁ সত্যি, তার সাথে থাকা বিশেষ লাগে। তাহলে কিছু ভাবিস, হয়তো তোর মনে কিছু বদলাতে পারে। এখনই সিদ্ধান্ত নেবার মতো কিছু মনে হয়নি। তবে অর্ণবের প্রতি তার অনুভূতির গভীরতা বাড়ছিল। চল আমরা আরো ফুচকা খাই। ঠিক আছে, তবে একটু কম ঝাল চাই। ফুচকা খেয়ে আরু ভাবছিল অর্ণবের প্রতি তার অনুভূতি কিভাবে বদলাবে। কিন্তু তার চিন্তায় একটাই কথা ছিল, এখনই কিছু ভাবার সময় নয়। ফুচকা খাওয়া শেষ করতেই ধরনের বুকে নামলো ঝুম বৃষ্টি। আরু ফিহা বৃষ্টিতে ভিজতে লাগলো। বৃষ্টি দেখে আরু ও ফিহা খুশি হয়ে গেল। আরু এবং ফিহা বৃষ্টিতে দাঁড়িয়েছিল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা আরু এবং ফিহাকে দেখে অর্ণব এগিয়ে আসলো। তার মুখের ভাব ছিল গম্ভীর। তোমরা বৃষ্টিতে ভিজে কি করছো? এটা ঠিক নয়। কিছু না ভাই, একটু মজা করছি। আমরা তো ঠিক আছি। অর্ণবের চোখে কিছুটা উদ্বেগ দেখা গেল।
ভিজে গেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তোমার মার অসুস্থতার সময় এটা ঠিক নয়। আরু হেসে বলার চেষ্টা করলো। কিন্তু কিছুই নয়, চলো ফিরে যাই। ফিহা একটু চুপ হয়ে গেল। আরু অর্ণবের গম্ভীর আচরণে মন খারাপ করলো, কিন্তু সেই একই সময়ে অর্ণবের যত্ন নিয়ে সে কৃতজ্ঞতা অনুভব করলো। অর্ণব তাদের দিকে নজর রেখে বলল, যাও, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। তারা দ্রুত হাঁটা শুরু করলো। অর্ণবের গম্ভীর প্রকৃতি তাদের জন্য একটু উদ্বেগের কারণ হলেও তার নিরাপত্তার অনুভূতি আরু এবং ফিহার মনে স্বস্তি এনে দিয়েছিল। অর্ণব আরুর জামাই, এই কথা ভেবে আরুর মনে এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি সবসময় যত্নশীল, কিন্তু আজকের মতো এত গম্ভীর তো আগে কখনো হয়নি। ফিহা ঠোঁট ফুলিয়ে বলল, অর্ণব ভাই, তুমি তো আমাদের একটু মজাও করতে দাও না। অর্ণবের মুখে সামান্য হাসি এলো, তবে তার উদ্বেগ পুরোপুরি চলে যায়নি। মজা করতে করতে অসুস্থ হয়ে গেলে পরে আফসোস করতে হবে। আরও একটু অস্বস্তি বোধ করলো। ঠিক আছে, আমরা আর ভিজবো না, চল ফিরে যাই। অর্ণব তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, এটা ভালো হবে। আরশির মার কথা ভাবো। চলো, আমরা একসঙ্গেই যাব। তোর জামাই তো সবসময় আমাদের সুরক্ষিত রাখে। আরও মনে মনে অর্ণবের যত্নের জন্য কৃতজ্ঞতা অনুভব করলো। সে জানতো অর্ণব যতই গম্ভীর হোক না কেন, তার ভালোবাসা ও যত্ন সব সময় তাদের সাথে থাকবে। কলেজ থেকে বাসায় ফিরে আরু ছাদে এসে ইচ্ছেমতো বৃষ্টিতে ভিজেছে। তখন অর্ণবের জন্য পারেনি, তবে তার সত্যি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তখন। তাই বাসায় এসে সে বৃষ্টিতে ভেজা শুরু করেছে। বৃষ্টিতে কিছুক্ষণ ভেজার পর ওয়াশরুমে গিয়ে একেবারে সাবান নিয়ে বেরিয়েছে আরু। ভেজা কাপড়গুলো বেলকুনিতে মেলে দিয়ে রুমে আসলো সে। ততক্ষণে কাজের বুয়া এসে খাবার দিয়ে গিয়েছে তাকে। আরু ভালোভাবে হাত পরিষ্কার করে খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ হতেই শুরু হয়ে গেল হাঁচি আসা। পরপর শুধু হাঁচি দিচ্ছে সে, মনে হয় জ্বর আসবে। এদিকে কাজের বুয়াও তাকে খাবার দিয়ে চলে গিয়েছে। আশা খাতুনও আরুর মায়ের কাছে। এদিকে হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ তার। অর্ণবের কথা শোনা উচিত ছিল তার, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। এবার আরো শীত লাগছে, বুঝতে পারলো তার সত্যিই জ্বর আসছে। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো। খানিক বাদে ফিহা ফোন করলো তাকে। ফোন রিসিভ করতেই ফিহা বলল, আমি জানি তুই বৃষ্টিতে ভিজেছিস। তুই কিভাবে জানিস? কারণ যতবার বৃষ্টি আসে তুই ততবার ভিজিস। হ্যাঁ রে, এখন ভিজে অবস্থা খারাপ, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি। কি বলিস? ভাইয়াকে যেতে বলবো? না, দরকার নেই, উনি উল্টো আমাকে বকা দেবে। আর দোস্ত শোন, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। বলে আরু ফোন কেটে দিল। এদিকে ফিহা টেনশন করতে লাগলো আরুর জন্যে। মেয়েটা বাসায় একা, তার উপর আবার জ্বর। সে ভাবলো অর্ণবকে একবার বলবে, তবে আরু বারণ করায় আর বলল না। বারবার আরুকে ফোন দিয়ে যাচ্ছে অর্ণব, কিন্তু আরু একবারও ফোন ধরলো না। টেনশন হচ্ছে ছেলেটার বইয়ের জন্যে। অর্ণব ভাবলো ফিহার থেকে জিজ্ঞেস করবে আরুর কথা। যেহেতু তারা দুজন সবসময় কথা বলে, তাই হয়তো ফিহা কিছু জানতে পারে ভেবে ফিহার নাম্বারে ডায়াল করলো অর্ণব। কয়েকবার রিং হতে রিসিভ করলো ফিহা। সাথে সাথেই অর্ণব বলল, এই ফিহু, আরুর সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ হয়েছে তো, কিন্তু কেন? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, রিসিভ করছে না। ভাইয়া, আমার মনে হয় তোমার ওদের বাসায় যাওয়া উচিত। কিন্তু কেন? আসলে তোমার বউ কলেজ থেকে বাসায় ফিরে বৃষ্টিতে ভিজেছে, জ্বর আসছে বলেছিল। তো তুই এইটা আগে বলবি না? আমি এখনই যাচ্ছি। ভাইয়া, আমিও যাব। দরকার নেই, আমার বউ আমি দেখে নিব। বলেই মাকে জানিয়ে বেরিয়ে গেল অর্ণব। এদিকে আরু ফিহার সাথে কথা বলার পর ঘুমিয়েছে। একটু আগে তার ঘুম ভাঙলো। জ্বরের কারণে আরুর শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজের শরীরের এমন কম্পন দেখে ভয় পেয়ে গেল আরু। সেই সাথে মনে হচ্ছে কোনো শীতের কাপড় পরা ছাড়াই স্নো পরে এমন কোনো জায়গায় চলে গিয়েছে সে। আরো উঠতে চাইলো, কিন্তু পারল না। আবারও শুয়ে পড়লো সে। এমন সময় রুমে এসে উপস্থিত অর্ণব। অর্ণবের এই বাসার চাবি থাকায় ঢুকতে কোনো সমস্যা হয়নি। অর্ণব আরুর দিকে তাকালো। আরুর শরীরের অস্বাভাবিক কম্পন দেখে ভয় পেয়ে গেল সে। তাড়াতাড়ি আরুর পাশে বসে আরুর কপালে স্পর্শ করতে আটকে উঠল সে। আরুর শরীরের তাপমাত্রা অনেক বেশি। অর্ণব তড়িঘড়ি ফোন করে ডাক্তারকে আসতে বলল এবং আরুর গাল আলতো করে স্পর্শ করে সফট কণ্ঠে বলল, আরশি, বেশি খারাপ লাগছে তোমার? আরু অস্পষ্ট স্বরে বলল, ঠান্ডা লাগছে, আলমারিতে আরো কাঁথা আছে, বের করে দিন।
চাবি বালিশের নিচে। বলে আরু চোখ বন্ধ করে ফেললো। আরুর কথা মতো অর্ণব চাবি দিয়ে আলমারি থেকে একটা মোটা কাঁথা বের করে আরুর গায়ে শরীরে দিল, কিন্তু আরুর শরীরে কম্পন একটু কমলো না। এর মধ্যে ডাক্তার ফোন দিল সে বাড়ির সামনে এসেছে। অর্ণব গিয়ে ডাক্তারকে ভেতর নিয়ে আসলো। এরপর ডাক্তার আরুকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, আপাতত এই ওষুধগুলো খাওয়ান। আর আপনি তো ওনার হাজব্যান্ড, তাই বলছি ওনার শরীরের উষ্ণতা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। বলেই ডাক্তার চলে গেল এবং অর্ণব নিচে গিয়ে বাড়ির দারোয়ানকে দিয়ে আরুর ওষুধ আনলো। এবার অর্ণব আরুকে তুলে আঁচড়া করে বসিয়ে দিল এবং কিচেনে গিয়ে স্যুপ রান্না করে এনে আরুকে খাইয়ে দিল ধীরে ধীরে। এর মধ্যেই দারোয়ান ওষুধ নিয়ে আসলো। অর্ণব এক এক করে সব ওষুধ খাইয়ে দিল। খাওয়া শেষে অর্ণব বাটিটা একপাশে রেখে আলতো করে আরুকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার সময় তার হার্ট খুব জোরে লাফাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে সে জড়িয়ে ধরলো, তাও আবার নিজের বিবাহিতা স্ত্রী। আরু অর্ণবের বুকে মাথা রেখে চোখ বুঝলো। আপাতত দিন দুনিয়ার খবর নেই তার। উষ্ণতা পেয়ে আরু অর্ণবের সাথে লেপ্টে রইলো। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে আরুর শরীরের কম্পন কমলো এবং অর্ণব আরুকে ঠিকমতো শুয়ে দিয়ে কিচেনে গেল রাতের খাবার বুয়া রেঁধে গিয়েছে কিনা দেখতে। না হয় অর্ডার দিতে হবে তার। কিচেনে গিয়ে অর্ণব দেখলো খাবার রান্না করা আছে। অর্ণব খাবারগুলো গরম করে সময় দেখে নিল। রাত 10টা বাজে, খাবার সময় হয়েছে। অর্ণব আরুর জন্য প্লেটে খাবার পেড়ে রুমের দিকে গেল। রুমে গিয়ে প্লেটটা সাইড টেবিলে রেখে আরুর দিকে তাকালো। মেয়েটা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে, দেখতে কিউট লাগছে খুব। অর্ণব এগিয়ে আরুর কপাল স্পর্শ করলো। জ্বর একটু কমেছে। অর্ণব আরুর গাল আলতো স্পর্শ করে বলল, হাসি উঠো, খাবার খেতে হবে। আরু ঘুমের মধ্যে নাক মুখ কুঁচকে বলল, আমি ঘুমাবো, এখন খাবো না। অর্ণব আরুর হাত ধরে টেনে তুলে বলল, তোমার ওষুধ খাওয়া লাগবে না। আরু এবার বিরক্ত হয়ে বলল। একটু পরে খেলে কি হবে? অর্ণব কথা বাড়ালো না, আরুকে খাইয়ে দিতে লাগলো। আরুকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আরু উঠতে চাইলো কিন্তু পারলো না। তার শরীরে সায় দিচ্ছে না, দুর্বল লাগছে তার। আরু ঠোঁট ফুলিয়ে বলল, উঠতে পারছি না। অর্ণব এবার আরুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিল। বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি গিয়ে খেয়ে নিন, আর আজকে বাসায় যাবেন না, আমার ভয় লাগে। যাব না, তবে আর কখনোই বৃষ্টিতে ভিজবা না। বলে অর্ণব বেরিয়ে গেল এবং নিজে খেয়ে নিল। খাওয়া শেষ করে অর্ণব আরুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে নিজেও শুয়ে পড়ল। কিন্তু মধ্যরাতে পুনরায় গা কাঁপিয়ে আরুর জ্বর উঠল। অর্ণব কোনো উপায় না পেয়ে আরুকে নিয়ে হসপিটালে ছুটল। টানা 3 দিন আরু হসপিটালে ছিল। অর্ণব এই 3 দিন ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করতে পারেনি। আরুর সাথে সবসময় অর্ণব, অর্ণবের মা ও ফিহা ছিল। আরুর বিষয়টা অর্ণব আরুর বাবা মাকে জানায়নি। আরু ফুফু এসেছিল কয়েকবার আরুকে দেখতে। আজ আরুকে ডিসচার্জ দিবে হসপিটাল থেকে। আরুর ফুফু রোকেয়া বলল, আরুকে আমার সাথে দিয়ে দাও অর্ণব, আমি ওর খেয়াল রাখবো। আরু অর্ণবের দিকে অসহায় চোখে তাকালো, যার অর্থ সে যেতে চায় না, কারণ আরুর ফুফাতো ভাই রাফি তাকে পছন্দ করে। এইটা আরুর ভালো লাগে না। অর্ণব মুচকি হেসে রোকেয়া বেগমকে বলল, না ফুপু, যেটার দরকার নেই। আরও ওর বাসায় থাকবে, কোথাও যাবে না। আর টেনশন করবেন না ফুপু, আমি আছি। আচ্ছা, তাহলে আমার ভাইয়ের মেয়েকে দেখে রেখো। বলে রোকেয়া বেগম আরুকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তখনও রাফি যায়নি। সে মায়ের সাথে এসেছিল আরুকে দেখতে। মা বিদায় নিয়ে চলে যেতে রাফি আরুর উদ্দেশ্যে বলল, আরু চল না আমাদের বাসায়, মামি আসতে এখনো অনেক দেরি আছে, তুই আম্মুর সাথে থাকবি। আরু অর্ণবকে দেখিয়ে দিয়ে মুচকি হেসে বলল, উনি আছেন না, উনিই দেখবেন। অতঃপর রাফি মুখ গোমরা করে চলে গেল। আরুর মা আগামীকাল বাসায় আসবে। আরু হাসপাতাল থেকে আসার পর সবসময় অর্ণব আরুর সাথে সাথেই ছিল। শুধু কলেজে যেত সে, কোচিং সেন্টারে পড়ানোর জন্য যেত না। আগামীকাল মাহবুবা খানম আসবেন, তাই আরু মায়ের রুম এবং বাসার সবকিছু গুছিয়ে রাখছে। সাথে অর্ণবও সাহায্য করেছে। আরু এখন নিজের রুম ঠিকভাবে গুছিয়ে নিচ্ছে। এক পর্যায়ে আরু ক্লান্ত হয়ে অর্ণবের পাশে ধপ করে বসে পড়ল। অর্ণব রাগ দেখিয়ে বলল, বলেছিলাম না এইসব কাজ না করতে। তুমি বেশি দিন হয়নি হসপিটাল থেকে এসেছো, এসে কাজ শুরু করেছো।
আমি হসপিটালে ছিলাম, এইটা আম্মু জানে না। ফুপুকেও বলতে বারণ করেছি। এখন আম্মু যদি এসে দেখে আমি বাড়ি অগোছালো করে রেখেছি, তখন আম্মু আমাকে বকা দেবে। আমি তো বলেছিলাম কাজের লোক দিয়ে পরিষ্কার করাবো, তুমি তো করতে দিলা না। আরে বাদ দেন, শুধু শুধু টাকা খরচ। তাই বলে তুমি কষ্ট করবা? বাদ দেন, আমি গোসল করে আসি। বলে সে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। অবশেষে আজ নিজ ঘরে প্রবেশ করলেন মাহবুবা খানম। বাসায় অর্ণব ও অর্ণবের মা ফিহা আরু আছে। তাদের সবাইকে একসাথে দেখে তার মন ভালো হয়ে গেল। তিনি হাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। আরু তার মাকে জড়িয়ে ধরলো, বলল, তোমাকে খুব মিস করেছি আম্মু। আমিও। অর্ণব এক পর্যায়ে আরুর উদ্দেশ্যে বলল, হয়েছে, এবার আন্টিকে রেস্ট নিতে দাও, অনেক দূর থেকে এসেছেন ওনারা। আশা খাতুন অর্ণবকে বলল, আমার নাতনির অযত্ন করনি তো শেহজাদা? অর্ণব আরুর দিকে তাকিয়ে বলল, সেটা আপনার নাতনির থেকে জিজ্ঞেস করুন। আশা খাতুন আরুকে কিছু বলতে যাবে তার আগে আরু বলল, দাদু অনেক দূরে থেকে এসছো, এখন তোমরা রুমে যাও। বলে ঠেলে ঠুলে তাদের রুমে পাঠিয়ে দিল আরু। কলেজের গেটের সামনে ফিহার জন্য অপেক্ষা করছে আরু। বেশ কিছুক্ষণ পর ফিহা আসলো। অতঃপর দুজন মিলে ক্লাসরুমে গেল। আজ প্রথম ক্লাস অর্ণবের। আরু প্রথম ক্লাস করতে চাইছে না। বিয়ের পর অর্ণবের ক্লাস করতে লজ্জা লাগে তার, কিন্তু ফিহা টেনে টুনে ক্লাসে নিয়ে গেল। আরু ও ফিহা ক্লাসরুমে ঢুকতে অর্ণব ঢুকলো। বরাবরের মতোই আরু ও ফিহা পেছনের সিটে বসলো। আজ অর্ণবের কালো রঙের পাঞ্জাবি পরে এসেছে। সবাই অর্ণবের উপর ক্রাশ খেলো, সাথে আরুও। অর্ণবকে কখনো পাঞ্জাবিতে দেখেনি সে, এবং কলেজে তো অর্ণব কখনো পাঞ্জাবি পরে আসে না। ফিহা আরুর দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর জামাই কি সুন্দর লাগছে। আর দেখ, আমাদের সামনে টেবিলে বসা মোনা তোর জামাইয়ের দিকে কিভাবে তাকিয়ে আছে। আরু দাঁতে দাঁত চেপে বলল, তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা দোস্ত, দেখছোস গতকাল রাতে ভাইয়া ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দিয়েছে? আরু অবাক হয়ে বলল, কি বলস? আমি তো দেখিনি। ফিহা কিছু বলতে যাবে তার আগে চোখ পড়ল অর্ণবের উপর। অর্ণব তাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব এগিয়ে এসে তাদের দুজনকে দাঁড় করালো এবং বলল, বলুন, ক্লাসে কি কথা বলছিলেন আপনারা? আরু চুপ করে আছে। ফিহা মুচকি হেসে বলল, কিছু না স্যার, আরু বলছিল আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। ফিহার কথা শুনে আরু অবাক চোখে তাকালো। অর্ণব ব্যাপারটা বুঝতে পেরে বলল, বসুন, আর কথা বলবেন না। আরু ও ফিহা বসতে মোনা দাঁতে দাঁত চেপে বলল, শকুনের নজর পড়েছে স্যারের উপর। আরু ও ফিহা কথাটা শুনলো। ফিহা কিছু বলতে চাইলে আরু থামিয়ে দিল। অর্ণব ক্লাস শেষ করে চলে যাওয়ার সময় ফিহা দাঁড়িয়ে বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি, বলুন। এইখানে না স্যার, পার্সোনালি। অর্ণব ভাবলো হয়তো পড়াশোনার বিষয়ে কথা বলবে, তাই সে বলল, আচ্ছা, আমার রুমে দেখা করেন। বলেই অর্ণব চলে গেল। মোনার মুখে অদ্ভুত হাসি দেখা গেল। ব্যাপারটা ফিহার সন্দেহ লাগলো, কারণ সে জানে মোনা কেমন মেয়ে। মোনা অর্ণবের রুমে ঢুকতে ফিহা আরুকে সহ টানতে টানতে অর্ণবের রুমের বাহিরে নিয়ে আসলো এবং আড়ি পেতে শুনতে লাগলো। মোনা রুমে ঢুকে অর্ণবকে বলল, আপনি বিয়ে করেছেন স্যার? হ্যাঁ। কিন্তু কেন স্যার? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ধোঁকা দিলেন। অর্ণব চমকে তাকালো। স্যারকে নাকি বলছে ভালোবাসে, তার উপর সে বিবাহিত। অর্ণব দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি নিতে নিতে বলল, কিন্তু আমি বিবাহিত, এইসব বাদ দেন। অর্ণবের কথা শেষ হতেই মোনা অর্ণবকে জড়িয়ে ধরলো, বলল, স্যার প্লিজ, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিন। অর্ণব মোনাকে ছাড়িয়ে নিয়ে মোনার গালে থাপ্পড় মেরে রাগী গলায় বলল, কি শুরু করেছেন আপনি? ভাবছেন আপনি আমাকে জড়িয়ে ধরে বললে আমি আমার ওয়াইফকে ছেড়ে দিব? আপনি চাইলে আমাকে আপনার বিছানায়ও নিয়ে যেতে পারেন, তারপরও আপনি আমার কাছে চলে আসুন। ব্যাস, কথাটা শুনে ফিহা সহ্য করতে পারলো না। সে ভেতরে ঢুকে মোনার চুল টেনে ধরে কয়েকটা থাপ্পড় মারলো। অন্যদিকে আরো চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার সবকিছু অন্যরকম লাগছে। চোখ দিয়ে অযথা পানি পড়ছে। বারবার মোনার বলা কথাগুলো কানে বাজছে। আরো চোখ তুলে তাকাতেই অর্ণবের সাথে চোখাচোখি হলো। সে আর সহ্য করতে পারলো না, দৌড়ে বেরিয়ে গেল। সাথে সাথে অর্ণবও পিছু পিছু দৌড়ে গেল। দৌড়াতে দৌড়াতে আরু রাস্তায় চলে এসেছে। আরুর সেদিকে খেয়াল নেই। অন্যদিকে একটা ট্রাক আসছে আরুর দিকে।
ট্রাকটা এসে আরুকে ধাক্কা দিতে যাবে তার আগে অর্ণব ধাক্কা মেরে আরুকে সরিয়ে দিল এবং নিজে গাড়ির নিচে পড়ল। আরু পিছন ফিরে তাকাতেই দেখলো অর্ণব রাস্তায় পড়ে আছে। কিছু মানুষ আসছে অর্ণবের কাছে। আরু তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই পায়ে ব্যথা অনুভব করলো, কিন্তু তারপরেও সেদিকে পাত্তা না দিয়ে দৌড়ে অর্ণবের কাছে গেল। অর্ণবের মাথা থেকে অজরে রক্ত পড়ছে। আরু কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা হাতে অর্ণবের মাথাটা কোলে নিল এবং কাঁদতে কাঁদতে বলল, স্যার কথা বলুন, স্যার আমার দিকে তাকান। এই তো আমি আরশি, স্যার প্লিজ তাকান। অর্ণবের হুঁশ ছিল। স্ত্রীর কণ্ঠস্বর শুনে অস্ফুট সুরে বলল, আমার উপর রাগ করে থেকো না আরশি, ক্ষমা করে দিও আমায়। বলেই চোখ বুজে ফেলল অর্ণব। আরো চিৎকার করে অর্ণবের মাথাটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, স্যার বলেই আরো হাউমাউ করে কাঁদছে। আশেপাশে অনেক মানুষ আছে, তবে তারা কেউ এগিয়ে আসছে না। অনেকে ভিডিও করতে ব্যস্ত। এর মধ্যেই সেখানে ফিহা এসে উপস্থিত হলো। সে অর্ণবকে এই অবস্থায় দেখে চিৎকার করে বলল, ভাই, কেউ একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন। ফিহার কথা শুনে একটা ছেলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল। খানিক বাদে অ্যাম্বুলেন্স আসলে অর্ণবকে নিয়ে তারা হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। ওটির রুমের সামনে বেঞ্চে বসে আছে আরু, ফিহা, অর্ণবের মা ও আরুর পরিবারের সবাই। অর্ণবের মা মিসেস নার্গিস চৌধুরী ছেলের জন্য কান্না করছেন। এদিকে আরু বেশ শান্ত হয়ে বসে আছে। দুনিয়ার কোনো চিন্তা নেই তার। সে চুপচাপ বসে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কান্না করতে হয়তো ভুলে গেছে মেয়েটা। অর্ণবকে হসপিটালে নিয়ে আসার সময় সারা রাস্তায় কেঁদেছে মেয়েটা। চোখ মুখ ফুলে আছে মেয়েটার। মেয়েটা কি সুন্দর করে শান্ত হয়ে বসে আছে, কিন্তু এর মধ্যে কাঁদতে কাঁদতে সেখানে উপস্থিত হলো মোনা। সে এসে মিসেস নার্গিস চৌধুরীকে বলল, অর্ণব কেমন আছেন? মিসেস নার্গিস চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন, অপারেশন চলছে ভেতরে। মোনা কিছু না বলে কাঁদতে লাগলো। এদিকে মোনার কণ্ঠস্বর শুনে চোয়াল শক্ত হয়ে গেল। তার উপর মেয়েটা অর্ণবের নাম ধরে ডাকছে। এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটাকে মেরে ফেলতে। আরু চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ফিহার উদ্দেশ্যে বলল, ফিহা এই মেয়েটা চলে যেতে বল, না হয় আমি কখন কি করে ফেলি নিজেও জানি না। ফিহা আরুর মুখ দেখে চমকে গেল। মেয়েটার এমন রূপ সে আগে কখনো দেখেনি। তাই ফিহা মোনাকে বলল, মোনা দেখ, তুই চলে যা, আরু তোকে চলে যেতে বলছে। আরুকে আমাকে চলে যেতে বলার, আর আমি এখানে থাকবো যতক্ষণ না অর্ণবের জ্ঞান ফিরছে। অর্ণব ভাই তোর স্যার হয় মোনা। স্যার হলেও আমি ওনাকে ভালোবাসি অনেক আগে থেকেই। ব্যাস, আরুর মাথা গরম করে দেওয়ার জন্য এই কথা চাই শেষ। আর তাদের কথায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আরু হুট করে উঠে মোনার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল আর দাঁতে দাঁত চেপে বলল, তোর ওই নোংরা মুখে ওনার নাম নিবি না। মোনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কেন নিব না? তাছাড়া তুই কে এসব আমাকে বলার? তুই যাকে ভালোবাসিস বলে মুখে ফেরা তুলে ফেলছিস, আমি তার বউ। পরিস্থিতি খারাপ দেখে ফিহা আরুকে টেনে অন্যদিকে নিয়ে গেল। মোনা অবাক হয়ে সবার দিকে তাকালো আর অর্ণবের মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, এটাই কি সত্যি? অর্ণবের মা শান্ত গলায় বলল, দেখো, তোমার কথা আমার ছেলে অনেকবার বলেছে আমাকে, তুমি ওকে সবসময় বিরক্ত করতে, সেটা ওর ভালো লাগতো না। তাই আমি আমার ছেলেকে আরুর সাথে বিয়ে দিয়েছি, যাতে তুমি ওকে আর বিরক্ত না করো। আর আজকের সব ঘটনা ফিহা আমাদের বলেছে। আমি চাই তুমি চলে যাও, নিজের মতো জীবনযাপন করো। অর্ণবাকে ওর একা না, ওর বউ আছে। আর আরুর সামনে কখনোই ভালোবাসার কথা বলবা না। অন্য নারীর মুখে নিজের স্বামীকে ভালোবাসার কথা কোনো নারী সহ্য করতে পারে না। আরুর জায়গায়ও সবসময় ঠিক। প্লিজ তুমি চলে যাও, না হয় আমার মেয়ে আরুর তোমাকে দেখে খারাপ লাগবে। মিসেস নার্গিস চৌধুরীর কথায় মোনার চোখে জল চলে আসলো। সে কোনো দিক না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল। মোনা বেরিয়ে যেতে ওটি রুম থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে ইয়াসিন হাসান এগিয়ে গেল, বলল, ডাক্তার অর্ণবের অবস্থা কি? ডাক্তার চিন্তিত হয়ে বলল, দেখুন, আমরা আমাদের কাজ শেষ করেছি। যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না আসে তাহলে উনি কোমায় অথবা মারা যেতে পারেন। ডাক্তারের কথা শুনে আরু শব্দ করে কেঁদে উঠল। ফিহা আরুকে ধৈর্য ধরতে বলল, এখনো সময় আছে অনেক। সবাই অপেক্ষা করতে লাগলো অর্ণবের জ্ঞান ফেরার। 68 ঘন্টা চলে গেছে, এখনো অর্ণবের জ্ঞান ফিরেনি। এই 68 ঘন্টা আরুর খুব কষ্টে কেটেছে। মেয়েটা খাওয়া দাওয়া বাদ দিয়েছে, সারাক্ষণ হসপিটালে থাকছে মেয়েটা।
ইতোমধ্যে সবাই জেনে গেছে আরু অর্ণবের বউ। অপেক্ষা করতে করতে কাটা এক সময় 70-এ পৌঁছালো, কিন্তু অর্ণবের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। ডাক্তার আসলো, তিনি এসে আরুর বাবার সাথে টুকটাক কথা বলছেন আর ওনার অ্যাসিস্ট্যান্টকে বলল অর্ণবকে দেখে আসতে। উনি অর্ণবকে দেখে এসে বলল, স্যার, আমার মনে হচ্ছে উনি মারা গেছেন। না হয় এতক্ষণে অন্তত জ্ঞান ফিরতো। আরও লোকটার মুখের প্রথম কথা শুনে ধূপধাপ পা ফেলে অর্ণবের রুমে ঢুকে পড়ল, যেখানে কাউকে ঢুকতে দেওয়া বারণ। হসপিটালে শুধু ফিহা আর আরু ও ইয়াসিন হাসান ছিলেন। অর্ণবের মা একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই মাহবুবা খানম ওনাকে নিয়ে অর্ণবদের বাসায় চলে গিয়েছেন। এই কদিনে অনেকেই এসে অর্ণবকে দেখে গিয়েছে। আরু অর্ণবের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ফিহা ঢুকে পড়ল। ফিহাকে দেখে আরু বলল, এই রুমে আর যাতে কেউ না ঢোকে, যদি ঢোকে তাহলে সবাই আমার মরা মুখ দেখবি। বলেই আরু অর্ণবের পাশে গিয়ে বসলো এবং অর্ণবের হাত ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে দিল। পরপর সেই হাতে চুমু খেলো অসংখ্য। এক পর্যায়ে মেয়েটা কাঁদতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে বলল, স্যার উঠুন, স্যার প্লিজ উঠুন, স্যার কথা বলুন। আপনি এত নিষ্ঠুর কিভাবে হচ্ছেন? ডাক্তার কেন বলল আপনি মারা গেছেন? আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাবেন? আমি তো আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছি। আপনার ভালোবাসা কি তাহলে মিথ্যা? আপনার ভালোবাসা যদি সত্যি হতো তাহলে আপনি এমনটা করতে পারতেন না। আপনি আসলেই আমাকে ভালোবাসেন না। আমি ভুল ভেবেছিলাম। প্লিজ আপনি একবার চোখ খুলুন, দেখুন আপনার আরশি আপনার জন্য কত কষ্ট পাচ্ছে। সে যে আপনাকে ছাড়া থাকতে পারবে না, মরে যাবে সে আপনাকে ছাড়া। প্লিজ আপনি উঠুন। বলতে বলতে আরশি পাগলের মতো কাঁদতে লাগলো আর অর্ণবের মুখে এলো পাথারি চুমু খাচ্ছে। পাশে আরুর অবস্থা দেখে ফিহা কাঁদছে। কাঁদতে কাঁদতে আরু এক পর্যায়ে অর্ণবের শরীরটা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো অর্ণবের। ফিহা এই মুহূর্তে বলল, আরও শোন, এখনো সময় আছে। ভাইয়ের কিছু হয়নি। তুই ওনার প্রথম কথাটা শুনে চলে আসছিস। আরে উনি এটা সন্দেহ করে বলেছে। এখনো 2 ঘন্টার সময় আছে। আল্লাহর কাছে প্রার্থনা কর ভাইয়ের জন্য। এভাবে পাগলের মতো কাঁদছিস কেন? ফিহার কথা শুনে আরু চোখ মুছে উঠে বসলো। পরপর অর্ণবের কপালে চুমু খেয়ে ফিহাকে বলল, আমি বাড়ি যাব, তুই গেলে আয়, না হয় আমি যাচ্ছি। বলে আরু বেরিয়ে গেল। ফিহাও আরুর পিছু পিছু বেরিয়ে ইয়াসিন হাসানকে বলল যে তারা বাড়ি যাচ্ছে। বাড়ি এসে আরু সর্বপ্রথম গোসল করে নিল। গোসল শেষ করে ফিহাকে রুম থেকে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল। ফিহাও বিষয়টা আর ঘেটে দেখলো না, কারণ সে জানে আরু এখন কি করবে। আরু দরজা বন্ধ করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিল এবং মোনাজাতে কাঁদতে কাঁদতে বলল, হে পরম করুণাময় আল্লাহ, তুমি কি দেখছো না আমি কষ্টে আছি? তুমি তোমার বান্দাকে এত কষ্টে কেমনে রাখো? তুমি তো জানো আমি আমার স্বামীকে কতটা ভালোবেসে ফেলেছি। ওনার পরিস্থিতি সম্পর্কে এখন তুমি খুব ভালো করেই জানো। আল্লাহ, তুমি ওনাকে সুস্থ করে দাও। প্রয়োজনে প্রয়োজনে আমার হায়াত ওনাকে দিয়ে দাও। প্লিজ আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই ওনাকে সুস্থ করে দেওয়ার মতো। তুমি তো তোমার বান্দার কষ্ট বুঝো। ওনার কিছু হলে যে আমি বাঁচতে পারবো না। ওনার কষ্টে তিলে তিলে মরে যাব। প্লিজ আল্লাহ, তুমি ওনাকে আবার আগের মতো করে দাও। বলে কাঁদতে লাগলো আরু। আরু অনেক অনেক প্রার্থনা করলো অর্ণবের জন্য। মাহবুবা খানম ও মিসেস নার্গিস চৌধুরী হসপিটাল এসে উপস্থিত হয়েছেন। ফিহা ও আরু এখনো আসেনি। ডাক্তার অর্ণবকে দেখতে গিয়েছেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে সবার উদ্দেশ্যে বলল, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করুন, আপনার রোগীর জ্ঞান ফিরেছেন। চাইলে দেখে করতে পারেন, তবে বেশি কথা বলতে দিবেন না ওনাকে। ডাক্তারের কথা শেষ হতেই সবাই অর্ণবের সাথে দেখা করতে গেল। একে একে সবাই এসেছে। আরুকে দেখতে না পেয়ে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, আম্মু, আরশি কই? ওকে দেখছি না কেন? মিসেস নার্গিস চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরু ও ফিহা বাসায় গিয়েছে। আমি এখন ওদের ফোন করে জানাচ্ছি। আরু দীর্ঘ মোনাজাত শেষ করে উঠতেই তার মুঠো ফোনটা বেজে উঠল। মাহবুবা খানম কল দিয়েছেন। আরুর ফোনটা ধরতে হাত কাঁপছে। এক পর্যায়ে আরু ফোন তুলল। মাহবুবা খানম জানালেন অর্ণবের জ্ঞান ফিরেছেন। এই কথাটা শুনে আরু ফিহাকে নিয়ে চলে গেল। হসপিটালে পৌঁছে দেখলো অর্ণব আছোয়া হয়ে বসে আছে। আরু ভেতরে ঢুকতে বাকিরা বেরিয়ে আসলো। সবাই বেরিয়ে যেতে আরু গিয়ে অর্ণবের বুকে ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য সে ভুলে
গিয়েছে অর্ণব অসুস্থ। আরুর এমন কার্যে অর্ণব হালকা ব্যথা পেলেও তবে সেটা আরুকে বুঝতে দিল না। আলতোভাবে জড়িয়ে ধরল আরুকে। আরু অর্ণবের বুকে মুখ গুজে ফুঁপিয়ে ওঠে। আমি সরি, আমার জন্য আজকে আপনার এই অবস্থা। বলেই আবার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। অর্ণব মেয়েটার চুলের ভাঁজে আলতো চুমু খেলো। সাথে সাথে কেঁপে উঠল আরু। অর্ণব মৃদুস্বরে ডাকলো, আরশি। কিন্তু আরু চোখ তুলে তাকাতে পারল না। তখন আবেগের ঠেলায় ফট করে জড়িয়ে ধরে ফেলেছে সে। তবে এই মুহূর্তে খুব লজ্জা লাগছে তার। যদিও অর্ণব তার স্বামী হয়, তবে এককালে তো স্যার ছিল, তাই না? এই মুহূর্তে আরুর নিজেকেই নিজের খুন করতে ইচ্ছে হচ্ছে মাটির ফাঁক করে মাটির নিচে ঢুকে যেতে। অর্ণব আরুর অবস্থা বুঝলো। পরপর মুচকি এসে আরুর চুলের ভাঁজে পুনরায় চুমু খেয়ে বলল, কোথায় যেন পড়েছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই বলছি, জড়িয়ে ধরার আগে লজ্জার কথা মনে ছিল না ম্যাডাম? এমনিতেই মেয়েটা লজ্জায় মরে আছে, তার উপর অর্ণব তাকে আবারও লজ্জা দিচ্ছে। মেয়েটা আরো অর্ণবের বুকে লেপ্টে গেল। অর্ণব আরুর থুতনি ধরে মুখটা উঁচু করলো। আরু চোখ খিচে বন্ধ করে আছে। সেটা দেখে অর্ণব হেসে ফেললো। পরপর আরুর কপালে চুমু খেয়ে বলল, আমি আপনার স্বামী হই ম্যাডাম, আমাকে এত লজ্জা পাওয়ার দরকার নেই। ইচ্ছা হলে সারা জীবন জড়িয়ে ধরে রাখবেন, আমি থাকতে রাজি। আরু কিছু বলল না, চোখ নামিয়ে ফেললো। এর মধ্যেই হুট করে ফাহিম রুমে প্রবেশ করলো। সে অর্ণবের মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে দিল। পরপর অর্ণবের পাশে বসে অর্ণবের বাহু জড়িয়ে ধরে বলল, তুমি কি বেশি ব্যথা পেয়েছো কচু শাক ভাইয়া? ফাহিমের মুখে কচুশাক ভাইয়া ডাকটা শুনে আরু হেসে ফেলল। অর্ণব একবার আরুর দিকে তাকিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, না, বেশি ব্যথা পাইনি। ফাহিম আহ্লাদে আটখানা হয়ে অর্ণবের বাহু শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল, ভাইয়া তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমার জন্য আমি অনেক কেঁদেছি। দেখো আমার চোখ মুখ কিভাবে ফুলে গেছে। অর্ণব মুচকি হেসে ফাহিমের দিকে তাকালো। আসলে ছেলেটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। অর্ণব বলল, আচ্ছা তাই নাকি? আমি তোমাকে ভালোবাসি, তবে তোমার কথাগুলো আমার ভালো লাগে না। অর্ণব ফাহিমকে খেপানোর জন্য বলল, আচ্ছা ভালো কথা, তোমার পড়াশোনা কেমন চলে? সামনে না পরীক্ষা তোমার? ফাহিম ঠোঁট উল্টে আরুর পাশে গিয়ে বলল, হসপিটালে বেডে শুয়েও তোমার আমার পিছনে পড়ে থাকতে হবে তাই না? অর্ণব অবুঝের মতো বলল, ও মা, আমি আবার কি করলাম? আমি তো জাস্ট পড়াশোনা কেমন চলে ওইটা জিজ্ঞেস করেছি। ফাহিম আরুর দিকে তাকিয়ে অর্ণবকে বলল, প্রথমে তুমি আমার পছন্দের মানুষকে কেড়ে নিলা, তারপরেও আমার পেছনে পড়ে আছো। বলেই ফাহিম ঠোঁট ফুলিয়ে চলে গেল। ফাহিম বাহিরে যেতেই আরু বলল, শুধু শুধু ছেলেটাকে খেপালেন। আমার ভালো লাগে ওর সাথে এমন করতে। অর্ণবের জ্ঞান ফেরার পর আজ 2 দিন হয়েছে। এই 2 দিনে আরু সবসময় অর্ণবের সাথে সাথেই থেকেছে। অর্ণবের কখন কি লাগে না লাগে, কখন ওষুধ খাওয়াতে হয়, সব আরুর দায়িত্বে। অর্ণবের সবকিছু ঠিক থাকলেও তার পাটা এখনো ঠিক হয়নি, অবশ হয়ে আছে পাটা। অর্ণব ডাক্তারকে বললে তিনি জানান ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন ধরে একই অবস্থায় থাকায় ডাক্তার চিন্তিত হয়ে অর্ণবের পায়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। রিপোর্ট সন্ধ্যায় বের হবে। রিপোর্ট বের করা হলে ডাক্তার অর্ণবের কাছের কাউকে যেতে বলেন। আরও যেতে চাইলে ডাক্তার বলেন মহিলা মানুষ আসার দরকার নেই, তিনি পুরুষ মানুষের সাথে কথা বলবেন। এরপর ইয়াসিন হাসান ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার ওনাকে বসতে বলেন। বসার সাথে সাথেই ডাক্তারকে প্রশ্ন করলেন, অর্ণবের পায়ে কি হয়েছে ডাক্তার? ডাক্তার একটু চিন্তিত হয়ে বললেন, কিছু তো একটা হয়েছে। ইয়াসিন হাসান উদ্বিগ্ন হয়ে বললেন, ওর পায়ে কি বেশি ইফেক্ট পড়েছে? ও কি আর হাঁটাচলা করতে পারবে না? ডাক্তার চশমা খুলে টেবিলে রেখে বললেন, দেখুন, আমি যেহেতু মহিলা কাউকে না ডেকে পুরুষ মানুষকে ডেকেছি, যার কারণ ওনার খারাপ কিছু হয়েছে। মহিলা মানুষ শুনলে কন্ট্রোল করতে পারতো না। শুনুন, অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ে বাজেভাবে আঘাত পেয়েছে, যার কারণে ওনার পায়ে সমস্যা হচ্ছে। হয়তো ওনার পা আর ঠিক নাও হতে পারে, আবার হতেও পারে। এর নিশ্চয়তা আমরা দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করব ওষুধ দিয়ে ভালো করার। বলেই ডাক্তার একটা প্রেসক্রিপশন ইয়াসিন হাসানের নিকট এগিয়ে দিল। এদিকে ইয়াসিন হাসান অর্ণবের কথা শুনে স্তব্ধ হয়ে আছে। তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন। আচ্ছা, অর্ণব যদি আর হাঁটতে না পারে তখন তো আরুর জীবনটা নষ্ট হয়ে যাবে।
তিনি কি পারবেন তার মেয়ের জীবনটা নষ্ট করতে? ইয়াসিন হাসান ডাক্তারের সাথে রুমে গেছেন, অনেকক্ষণ হচ্ছে, এখনো কেবিনে আসছে না দেখে আরু ও অর্ণব টেনশনে আছে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, আরশি, আমার মনে হয় আমার পায়ে খারাপ কিছু হয়েছে। আরু অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, ফালতু কথা বলবেন না, এমন কিছু হয়নি। আব্বু হয়তো বা অন্য কোথাও গিয়েছে, তাই ওনার আসতে দেরি হবে। আরশি, এমনও তো হতে পারে যে উনি আমার অসুস্থতার কথা শুনে এখানে আসার সাহস পাচ্ছেন না, কারণ এখানে আসলে তো আমরা ওনার কাছে প্রশ্ন করব, তাই না? এবার অর্ণবের কথায় আরুর মনেও ভয় সৃষ্টি হলো, তবে সে সেটা অর্ণবের সামনে বুঝতে না দিয়ে অর্ণবের হাত আঁকড়ে ধরে বলল, অযথা চিন্তা করছেন, এমন কিছুই হবে না, দেখবেন। অর্ণব আরুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলল, অযথা সান্ত্বনা দিও না, আমার পায়ের যে অবস্থা তাতে মনে হয় আমি আর হাঁটতে পারবো না। ধুর, অযথা চিন্তা করবেন না তো। চিন্তা আমি আমার জন্য না, তোমার জন্য করছি। আমার কিছু হলে তোমার কি হবে? ঠিক মতো তো তোমার দায়িত্ব পালন করতে পারবো না, তোমার অযত্ন করা হবে তখন। অর্ণবের কথা শুনে আরু চোখে জল চলে এলো। সে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করবেন না আপনি, কিছুই হবে না আপনার। বলেই আরু অর্ণবকে ছেড়ে দিল। এর মধ্যেই রুমে ইয়াসিন হাসান প্রবেশ করলো। আরু বলল, ডাক্তার কি বলেছেন আব্বু? তেমন কিছু না, ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন, ওইগুলো খাওয়াতে বললেন। আর আরও তুমি বাসায় চলো, আমি সহ যাবে। এখানে অর্ণবের মা আসবেন বলেছেন। না মানে আন্টি আসুক, তারপর না হয় যাব। ইয়াসিন হাসান বেশ গম্ভীরভাবে বললেন। তোমার ইচ্ছা। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। ইয়াসিন হাসানের সব কার্যকলাপ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করেছে অর্ণব। কিছু তো একটা হয়েছে তার পায়ে, যার কারণে ওনার মুখ এত গম্ভীর। অর্ণব একবার আরুর দিকে তাকালো। সে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। অর্ণবের মস্তিষ্ক ধরে ফেললো আরু ইয়াসিন হাসানের আচরণের কথা ভাবছে। অর্ণব মলিন হাসলো। সেই ইয়াসিন হাসানের আচরণে সবটা বুঝে ফেলেছে। তার পায়ে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, হয়তো সে আর হাঁটাচলা করতেও পারবে না। এবার হয়তো আরুর কাছ থেকে দূরে সরিয়ে দিবে তাকে। আচ্ছা, এরকম হলে সে কিভাবে থাকবে? পারবে মেয়েটাকে ছাড়া থাকতে? অমনি অর্ণবের ভেতর থেকে উত্তর আসলো, তুই একদমই পারবি না তো তোর আরশিকে ছাড়া থাকতে। অর্ণব চোখ বন্ধ করে নিল। আরুর কথা ভাবতে থাকলো। মেয়েটা কি পারবে তাকে ছাড়া থাকতে? জানা নেই। একটু পর মিসেস নার্গিস চৌধুরী আসলো। তিনি আসার সাথে সাথে ইয়াসিন হাসান আরুকে তাড়া দিল। আরুও রেডি হয়ে নিল বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার আগে অর্ণবের সাথে দেখা করতে গেলে অর্ণব বাচ্চা ছেলেদের মতো ঠোঁট উল্টে বলল, আবার কখন আসবে আরশি? আরু অর্ণবের অবস্থা দেখে হেসে ফেললো। বলল, রাতের খাবার নিয়ে আসবো একেবারে। বলে আরু দরজার দিকে পা বাড়ালে অর্ণব পেছন থেকে আহ্লাদির স্বরে বলল, একটু জড়িয়ে ধরো না প্লিজ। আরু নীরবে শুনল স্বামীর আবদার। মুচকি হেসে এগিয়ে এলো, আলতো হাতে জড়িয়ে ধরলো তার প্রিয় স্যার উর্ফে স্বামীকে। অর্ণব এবার শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে অর্ণব ভয় পাচ্ছে, যদি আরুর সাথে তার দেখা না হয়। সেই ভয়ে অর্ণব আরুকে যেতে দিতে চাইছে না। এর মধ্যে বাহির থেকে ইয়াসিন হাসান আরুকে ডাক দিল। আরু অর্ণবকে ছেড়ে দিল। অর্ণবের গলায় মুখ গুজে টুপ করে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল। বাসায় এসে সর্বপ্রথম গোসল করে নিল আরু। গোসল করে বের হতে ইয়াসিন হাসান ডাক দিল আরুকে। আরুও বাবার ডাকে ড্রয়িং রুমে গিয়ে বাবার পাশে বসলো। ইয়াসিন হাসান তখনই বললেন, আসে, আমি তোমাকে কিছু কথা বলবো, আশা করি তুমি মন দিয়ে শুনবা এবং সঠিক সিদ্ধান্ত নিবা। বলো আব্বু। অ্যাক্সিডেন্টের কারণে অর্ণবের পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে, যার কারণে ডাক্তার অর্ণবের পা ঠিক হবে এমন নিশ্চয়তা দিতে পারছে না। হয়তো ওর পা কখনোই ঠিক হবে না, আর এমনটা হলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আমি চাই না আমার মেয়ের জীবন নষ্ট হোক। আমি চাই তুমি অর্ণবকে ডিভোর্স দিয়ে দাও। বাবার কথা শুনে যেন আরুর মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইয়াসিন হাসান আরুর অবস্থা বুঝলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখো, বাবা মা কখনোই সন্তানদের খারাপ চায় না। তোমার ফুফাতো ভাই রাফি তোমাকে পছন্দ করে, হয়তো ও তোমাকে বিয়ে করবে। কিন্তু আব্বু, এইটা কিভাবে সম্ভব? আমার হাজবেন্ড আছে। বলছি তো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আরু কাঁদতে কাঁদতে বলল, এতই যখন ডিভোর্স চাইছো, তাহলে ওনার সাথে সম্পর্কে আমাকে বেঁধেছিলে কেন? ইয়াসিন হাসান গম্ভীর কণ্ঠে বললেন, তখন যদি জানতাম ছেলেটা পঙ্গু হয়ে যাবে, তাহলে কখনোই ওর সাথে তোমার বিয়ে দিতাম না। অর্ণব পঙ্গু ছেলে, এ কথাটা শুনে আরুর মাথা গরম হয়ে গেল। সে দাঁড়িয়ে গেল, বেশ রাগী গলায় বলল,
ওনার পায়ে কিছু হয়নি। ওনাকে দ্বিতীয়বার পঙ্গু বলার মতো দুঃসাহস দেখাবেন না বাবা। ইয়াসিন হাসান বেশ অবাক হলেন মেয়ের মুখের থেকে এমন কথা শুনে, তবে কিছু বললেন না। ভুলিয়ে ভালিয়ে অর্ণবের জীবন থেকে আরুকে বের করতে পারলেই হলো। ইয়াসিন হাসান শান্ত স্বরে বললেন, আরও মা, তুমি ভেবে দেখো, অর্ণবের পা ঠিক হবে না। ওর সাথে থাকলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর এমনিতে রাফি তোমাকে খুব ভালোবাসে। আশা করি ওর সাথে তুমি ভালো থাকবে। কি শুনবে তোমার কথা? আরু চোখের পানি মুছে বলল, আমি কখনো তোমার কথা অমান্য করিনি, এখনো করব না। তোমার কথাই শেষ কথা। বলেই আরু ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। রাগে তার গা ঘিনঘিন করছে। তখন দূর থেকে তার মাই ইশারা করে বলেছিল বাবার কথা মেনে নিয়ে নিজের রুমে চলে যেতে, বাকিটা তিনি দেখবেন। এর মধ্যে রুমে মাহবুবা খানম প্রবেশ করলো। মাকে দেখে কেন জানি আরুর খুব কান্না পেল। সে মায়ের কোলে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা এমন কেন বলছে মা? ওনার পায়ে সমস্যা হয়েছে বলে আমি কি ওনাকে ছেড়ে দিব বলো? মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা মা কখনো সন্তানদের খারাপ চায় না, তোমার বাবাও তেমন। তিনি ভয় পেয়েছেন অর্ণবের পায়ের এই অবস্থার কথা শুনে। কিন্তু মা, আমি যখন পায়ে ব্যথা পেয়েছিলাম তখন তো আমার খেয়াল উনিই রেখেছিল বেশি। তার উপর তুমি অপারেশনের জন্য যখন ইন্ডিয়া গিয়েছিলা তখন আমার অনেক জ্বর এসেছিল, হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে আমাকে। আমি তোমাদের বলিনি তখন কিছু, তখনও উনিই আমার সাথে ছিল, রাত জেগে আমার খেয়াল রেখেছিল। তুমি বলো আমি কিভাবে ওনার সাথে এমন করি? বলে কেঁদে উঠল মেয়েটা। মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। এরপর তিনি খাবার রান্না করার জন্য চলে গেলেন। মাহবুবা খানম রুম থেকে বেরোতেই আশা খাতুন রুমে আসলো। তিনি এসে আরুকে বললেন, শোন মেয়ে, বিয়ে একটা পবিত্র বন্ধন। যে এই বন্ধনে অবাধ্য হয়ে যায় সে সহজেই এই দৃঢ় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। বিয়ের পর অচেনা অজানা মানুষের ওপর ভালোবাসা সৃষ্টি হয়, এটাই আল্লাহর রহমত। অর্ণবের পায়ে সমস্যা হয়েছে, যার জন্য তোর বাবা অর্ণবকে ছেড়ে দিতে বলছে। ব্যাপারটা আমি শুনেছি, তাই তোকে বলছি, যত যাই হয়ে যাক না কেন অর্ণবকে কখনোই ছেড়ে দিবি না। কারণ তোর জন্য ওর চোখে অসীম ভালোবাসা দেখেছি আমি। সেই সাথে ও তোর খুব খেয়াল রাখে। বিশ্বাস কর, হাজার খুঁজলেও অর্ণবের মতো কাউকে পাবি না, কখনোই না। শুধু আল্লাহর কাছে দোয়া কর, অর্ণবের পা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর রাতের খাবার নিয়ে তুই যাবি, আমি ব্যবস্থা করব। কিন্তু দাদু, বাবা তো মানবে না। তুমি বিশ্বাস করো, আমি ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওনাকে অনেক ভালোবাসি। আশা খাতুন আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সেটা তুই আমার ওপর ছেড়ে দে। বলেই আশা খাতুন আরুর রুম থেকে বের হয়ে ছেলের রুমের দিকে গেলেন। ছেলের রুমে এসে আশা খাতুন ছেলের দিকে চাইলেন একবার। ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। আশা খাতুন ছেলের অবস্থা বুঝে ফেলল। তিনি ছেলের পাশে বসে বললেন, ইয়াসিন, তুমি তোমার কলিজার টুকরা আরুকে কেন কষ্ট দিচ্ছ? মায়ের কথায় ইয়াসিন হাসান চোখ তুলে তাকালেন, বললেন, আমি ওকে কষ্ট দিচ্ছি না, ওর ভালো চাইছে। অর্ণব হয়তো আর হাঁটতে পারবে না, তাহলে তো আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাই না? তুমি শুধু তোমার মেয়েরটাই ভাবছো, অর্ণবের কথা ভাবো একবার। ওর কথা কি ভাববো, ও তো পঙ্গু হয়ে গেছে। চুপ করো তুমি, ব্যাপারটা একবার নিজের সাথেই দেখো না। যেমন মা বাবার সাথে তোমার আকদ হয়েছে, কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার পা অর্ণবের মতো অবস্থা, তখন কি করবা একবার ভেবে দেখো তোমার কেমন লাগবে। ইয়াসিন হাসান চুপ করে রইলেন। আশা খাতুন আবারও বলা শুরু করলেন, তুমি জানো, তোমরা যখন ইন্ডিয়ায় ছিলে তখন তোমার মেয়ে জ্বরে মরে যাচ্ছিল। হঠাৎ অর্ণব এসে দেখলো, তারপর ওকে হসপিটালে নিয়ে গেল। 3-4 দিন তোমার মেয়ে হসপিটাল ছিল, আর ওই সময় অর্ণব তোমার মেয়ের খেয়াল রেখেছিল। আর তাছাড়া আরও যখন পায়ে ব্যথা পেয়েছিল তখন তো অর্ণবই তোমার মেয়ের খেয়াল রেখেছিল। সেটা তো তুমি নিজেই দেখতে পেয়েছো। তবে তুমি কিভাবে ছেলেটাকে ছেড়ে দিতে বলছো? ইয়াসিন হাসান মাথা নিচু করে বসে রইলেন। সবকিছু শুনে ওনার মনে হচ্ছে অর্ণবের সাথে আরু থাকুক, আবার অর্ণবের পায়ের কথা ভেবে মন সায় দিচ্ছে না। আশা খাতুন ছেলের অবস্থা বুঝে বললেন, আমি জানি তুমি কি ভাবছো, তবে আমার মনে হচ্ছে ওদের আলাদা না করাই ভালো। তুমি আরুকে অর্ণবের কাছে যেতে দাও। মনে রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। অতঃপর ইয়াসিন হাসান অনুমতি দিল।
রাত প্রায় 9:30 বাজে। অর্ণব বসে বসে আরুর জন্য অপেক্ষা করছে। মেয়েটা এখনো কেন আসছে না সেটাই ভাবছে অর্ণব, নাকি অর্ণব যেটা ভাবছে সেটাই। আরুকে হয়তো আর আসতে দিবে না ভেবেই মন খারাপ হয়ে গেল অর্ণবের ভাবনার মাঝে আরু হাসি মুখে কেবিনে প্রবেশ করলো। আরুকে দেখে অর্ণব খুশি হয়ে গেল। আরু মুচকি হেসে বলল, আর বলবেন না, রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হলো। আমি ভেবেছিলাম তোমার দেখা পাবো না আর। আরু অর্ণবের অবস্থা বুঝেও না বুঝার ভান করে বলল, আজব, দেখা পাবেন না কেন? অর্ণব এবার কথা ঘুরানোর জন্য বলল, বাদ দাও, খিদে পেয়েছে, খাইয়ে দাও। আচ্ছা দিচ্ছি। অতঃপর আরু অর্ণবকে নিজ হাতে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল একই সাথে। খাওয়া দাওয়া শেষ করে আরু অর্ণবকে বলল, আপনাকে আগামীকাল রিলিজ দিয়ে দিবে তাই না? হ্যাঁ, ডাক্তার তো তাই বলল। আরু চুপ করে বসলো। ভাবলো অর্ণব চলে গেলে ওনার দেখাশোনা কে করবে? তার উপর শাশুড়িও অসুস্থ, অর্ণবের দেখাশোনা করতে হিমশিম খাবেন তিনি। আরু ভাবলো সে কি চলে যাবে অর্ণবদের বাসায়? এমনিতেও তো তাদের বিয়ে হয়েছে, এখন অর্ণবের এই অবস্থায় সে গেলে হয়তো তেমন সমস্যা হবে। তবে হ্যাঁ, সমাজে কিছু সংখ্যক মানুষ আছে যারা পরে নিন্দা করতেই ব্যস্ত। করলে করুক, তার কি? সে তো নিজের স্বামীকে দেখাশোনা করতে হবে, আর এটা তার দায়িত্ব। আরও এবার অর্ণবের দিকে চেয়ে বলল, আচ্ছা, আপনাদের বাসায় আমি এখন গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অর্ণব অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আরও মন খারাপ করে বলল, আসলে আপনাকে রিলিজ দিলে বাসায় যাওয়ার পর আপনার দেখাশোনা কে করবে? আর আপনার আম্মু অসুস্থ, বয়স হয়েছে ওনার, উনি পারবে না আপনাকে সামলাতে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে চলে যাব। আরে না, তোমার যাওয়া লাগবে না। তুমি যদি এইভাবে চলে যাও, সমাজের মানুষ কি বলবে? আরও গাল ফুলিয়ে বলল, সমাজে কিছু সংখ্যক মানুষের কাজ অন্যের নিন্দে করা, অন্যের ভালো কাজে বাধা দেয়া। তাই বলে কি আমি আপনাকে একা ছেড়ে দিব? পারবে নিজের দেখাশোনা করতে? অর্ণব আর কিছু বলল না। আসলেই সে নিজের দেখাশোনা করতে পারবে না। অর্ণব বলল, আমি জানি না এসব কি করবা, সেটা তোমার ইচ্ছা। আরও এবার রাগী গলায় বলল, তার মানে আপনি চান না যে আমি আপনার সাথে থাকি? অর্ণব খানিকক্ষণ চুপ থেকে অত্যন্ত সফট কণ্ঠে বলল, আমি তো চাই তুমি সব সময় আমার কাছেই থাকো। সকাল 10টায় হসপিটাল থেকে বাড়ি ফিরেছে আরু। উদ্দেশ্য তার বাবার সাথে কথা বলা। এই সময় ইয়াসিন হাসান বাসায় থাকেন, তাই আরু সকাল সকাল উঠে অর্ণবকে খাবার ও ওষুধ খাইয়ে দিয়ে চলে আসলো বাসায়। আজ বিকেলে অর্ণবকে রিলিজ দেওয়া হবে। আরু দেখলো ড্রয়িং রুমে বসে তার বাবা পত্রিকা পড়ছে। আরু গিয়ে বাবার পাশে বসলো। তার কিছু কথা আছে ওনার সাথে, তবে এখন কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। বারবার ওনার আঁচলে আঙ্গুল পেঁচাচ্ছে। আরুকে দেখে ইয়াসিন হাসান বুঝতে পারলো যে আরু ওনাকে কিছু বলতে চায়, তাই তিনি বললেন, কি বলবে? আরু ঘাবড়ে গিয়ে অন্যায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, আব্বু, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আরু নিজের ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, আসলে বলবো, তবে আপনি ব্যাপারটা কিভাবে নেবেন বুঝতে পারছি না। এত দ্বিধা না করে বলো। আরু এবার চোখ বন্ধ করলো। আরুর মনে অনেক কষ্ট। সে বাবার কাছে যা বলতে চায় তা বলে উঠতে পারছে না। শেষমেশ সে সাহস করে বলল, আব্বু, আমি অর্ণবকে নিয়ে চিন্তিত, তার যত্ন নিতে চাই আমি। কিন্তু ইয়াসিন হাসান পত্রিকা নামিয়ে আরুর দিকে তাকালেন। কিন্তু কি? আমি জানি আপনি অর্ণবের ব্যাপারে কিছুটা বিরক্ত, কিন্তু আমি সত্যিই তার পাশে থাকতে চাই। বাবা কিছুক্ষণ চুপ রইলেন। আরু ভাবছিল হয়তো তিনি রেগে যাবেন, কিন্তু ইয়াসিন হাসান ধীরে ধীরে বললেন, আমার মনে হয় তুমি তার জন্য যা করছো তা সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি নিজেকে কি ভুলে যাচ্ছ? আমি জানি, কিন্তু আমি ওর জন্য অনেক চিন্তা করি। তোমার নিজের দিকেও নজর দিতে হবে, সবকিছু একা টানতে পারবে না। আমি চেষ্টা করবো আব্বু। ঠিক আছে, তবে মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি। এমন কথায় আরুর মনে একটু আশার আলো জ্বলল। আরু বাবার কথায় একটু স্বস্তি পেল। তার মনে হলো হয়তো তিনি বুঝতে পারছেন যে সে কিভাবে অনুভব করছে। আব্বু, আমি জানি যে আমি একা সবকিছু সামলাতে পারবো না, কিন্তু অর্ণবের জন্য আমি কিছু করতে চাই। তুমি যা করতে চাও তা করার জন্য তোমার আত্মবিশ্বাস থাকাটা জরুরি, তবে তুমি নিজেকে গুরুত্ব দিও। আমি চেষ্টা করব, অর্ণবের জন্য সবকিছু করতে চাই, কিন্তু আমারও সময় দরকার। ঠিক আছে, তুমি যদি একসঙ্গে পরিকল্পনা করো তাহলে সবকিছু সহজ হবে। এবার আরুর মনে একটি নতুন আশা জন্ম নিল। বাবা ও অর্ণব দুজনেরই পাশে থাকতে পারবে, এইটাই তার প্রেরণা। তারপর আরু বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল। তিনি বুঝতে পারছিলেন যে আরু অর্ণবের জন্য কতটা চিন্তিত।
তুমি যদি অর্ণবের সাথে সময় কাটাও তবে তার মন ভালো হবে, কিন্তু মনে রেখো নিজেকে অবহেলা করো না। আমি ঠিকই বুঝতে পারছি। আমি চেষ্টা করব যাতে দুজনের জন্যই ভালো হয়। বাবার কথায় আরুর মন কিছুটা শান্ত হলো। এরপর তিনি আরুর হাতে হাত রেখে বললেন, যে কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, আমি তোমার পাশে আছি। এতে আরো আশ্বস্ত হলো। সে সিদ্ধান্ত নিল অর্ণবের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকেও নজর দিবে। সন্ধ্যায় অর্ণব হাসপাতাল থেকে ছাড়া পেল। আরু তাকে বাড়িতে নিয়ে এলো। অর্ণব একটু দুর্বল ছিল, কিন্তু তার মুখে আরুর উপস্থিতি দেখে একটি হাসি ফুটে উঠল। তুমি ফিরেছো? হ্যাঁ, আমি তো সবসময় আপনার সাথে থাকবো। আরও মিষ্টি করে উত্তর দিল। এখন তারা একসাথে সময় কাটানোর সুযোগ পাবে, আর এটাই ছিল আরুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আরও অর্ণবকে বিশ্রাম করতে বলে কিচেনে চলে গেল। সে কিছু খাবার প্রস্তুত করতে শুরু করলো। তার মনে একটাই ভাবনা চলছিল, অর্ণবের জন্য সুস্থ খাবার বানানো জরুরি। কিছুক্ষণ পর আরু খাবার নিয়ে অর্ণবের কাছে ফিরে গেল। সে দেখলো অর্ণব সোফায় বসে একটু ক্লান্ত মনে বসে আছে। আরু অর্ণবের দিকে তাকিয়ে বলল, এখন আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি একটু খান। অর্ণব তার চোখে তাকিয়ে বলল, তুমি সবসময় এত যত্ন নাও কেন? এটাই তো আমার কাজ। আপনি যদি ভালো থাকেন আমি খুশি। তুমি আমাকে সত্যি সাহায্য করছো, কিন্তু তুমি নিজেকে ভুলে যাচ্ছ না তো? আমি চেষ্টা করছি। তোমার যত্ন নেওয়াও আমার জন্য গুরুত্বপূর্ণ। একসাথে থাকলে সবকিছুই সহজ হবে। আপনি কি এখন ভালো আছেন? আপনার জন্য ভালো থাকাটা জরুরি। আপনি যদি একটু বিশ্রাম নেন তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি জানি, কিন্তু আপনার পাশে থাকতে চাই। আরও একটু লজ্জা পেয়ে বলল, আপনার যত্ন নিতে আমি সব সময় প্রস্তুত, তবে আপনাকেও নিজের খেয়াল রাখতে হবে। অর্ণব পুনরায় আরুর চোখে চোখ রেখে সফট কণ্ঠে বলল, আমার দেখাশোনা করার জন্য আমার বউ আছে। আচ্ছা, তাই নাকি? হুম। অতঃপর কেটে গেল আরো কিছুদিন। এই কয়দিনে আরু ও অর্ণবের সম্পর্ক নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, তবে সেসব আরু ও অর্ণবকেই পাত্তা দেয়নি। অর্ণবের অবস্থা এখনো আগের মতোই। এই নিয়ে সবাই ভীষণ চিন্তিত। আরু এই কয়েকদিন অর্ণবের জন্য অনেক কষ্ট করেছে। অর্ণবের সব কাজ আরুর। অর্ণবকে খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, এমনকি অর্ণবকে ওয়াশরুমে নিয়ে গিয়ে কমোডে পর্যন্ত বসিয়ে দিয়েছে আরু, এবং নিজের পড়াশোনা ঠিক রাখার চেষ্টা করেছে। কিছু না পারলে অর্ণব থেকে বুঝে নেয়। কয়েকদিন পর মেয়েটার এক্সাম। সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা, তবে পিছু হচ্ছে না। প্রতি রাতে তাহাজ্জুদে অর্ণবের জন্য দোয়া চায়। মাঝে মাঝে সেটা অর্ণব শোনে এবং মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে তাকে এত ভালো জীবনসঙ্গী দেওয়ার জন্য। কয়জন পায় এমন মানুষ? এত অল্প বয়সে মেয়েটা অনেক কষ্ট করছে। এই যে এইমাত্র অর্ণবকে গোসল করিয়ে আনলো মেয়েটা, এখন আবার গেছে অর্ণবের কাপড় ধুয়ে দিতে। খানিক বাদে আরো কাপড় ধুয়ে ছাদে নিয়ে কাপড় মেলে দিয়ে এসে অর্ণবের পাশে বসে। কয়েকটি দীর্ঘশ্বাস ছেড়ে নিল মেয়েটি। অনেক ক্লান্ত লাগছে তার। অর্ণব মেয়েটার দিকে চায়, হাত বাড়িয়ে নিজের কাছে এনে আলতো করে জড়িয়ে ধরে। মেয়েটাও কম কিসে, সেও আঁকড়ে ধরে প্রিয় মানুষটাকে। অর্ণব মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, খুব ক্লান্ত লাগছে, তাই না? মেয়েটা তখন কিছু বলে না, চুপ করে রয়। মিনিট 10 পর স্বামীর বুকে থেকে মাথা তুলে হাসি মুখে বলে, এখন ক্লান্তি শেষ। আচ্ছা, তাই নাকি? বলেই নিজের শক্তপোক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে রাখে মেয়েটাকে। মেয়েটাও চুপ করে রয়, কারণ এইখানে মাথা রাখলে শান্তি লাগে তার। সকল ক্লান্তি তখন দূর হয়ে যায়। একটু পর আরু অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, হয়েছে, ছাড়ুন এবার। ছাড়তে ইচ্ছে করে না বউ। ছাড়ুন, নিজে গোসল করে নিয়েছেন, এখন আমি করব। তোমার সাথে আমাকে আবার নিয়ে যাও। মাথা ঠিক আছে আপনার, নাকি অ্যাক্সিডেন্টে মাথা নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হয়নি, ঠিকই আছে। যাই হোক, একদিন না একদিন আমার সাথেই গোসল করা লাগবে তোমার। মুহূর্তে আরো ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বিকেলে আরো বসে বই পড়ছিল, পাশে অর্ণব আছে। ঠিক তখনই ফিহা আরো আরো করে ডাকলো। অর্ণব বলল, ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? রুমে আয়। অনুমতি পেয়ে ফিহা রুমে ঢুকলো। আরুকে পড়তে বসতে দেখে অবাক হয়ে বলল, দোস্ত, তুই পড়তে বসেছিস? দেখতেই তো পাচ্ছিস। জান, তুই তো তাহলে তলে তলে সিলেবাস শেষ করে ফেলছোস। নাটক কম করো প্রিয়, তোমার অনেক আগেই সিলেবাস শেষ আমি জানি,
এবার শুধু আমিই বাকি আছি। শেষের কথাটা মন খারাপ করেই বলল আরু। ফিহা বুঝতে পারলো এত ঝামেলার মধ্যে পড়াশোনা করাটা অনেক কষ্টের। ফিহা কিছু বলতে যাবে তার আগে আরু বলল, দোস্ত তুই বস, আমি তোর জন্য কফি করে আনছি। দরকার নেই দোস্ত। আরু ফিহার কথা পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। ফিহা এক পলক আরুকে দেখলো। আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে মেয়েটা। আগে গুলুমুলু কিউট ছিল, যদিও এখন শুকিয়ে গিয়েছে, তবে কিউট এখনো আছে। তার উপর কিন্তু মেয়েটার গায়ের রং ফর্সা হয়েছে একটু। আরু কফি বানানোর জন্য নিচে চলে গেল। আরু যেতেই ফিহা অর্ণবের পাশে বসে বলল, স্টুডেন্টকে বিয়ে করার পর খুব তো আমার দোষ দিয়েছিলে, এখন বলো আমার চয়েস কেমন? অর্ণব হেসে ফিহার দিকে তাকিয়ে বলল, অতুলনীয়। আচ্ছা তাই? বউ হিসেবে আমার বেস্ট ফ্রেন্ড কেমন? বউ হিসেবে ও অনেক বেস্ট। আমি ওকে পেয়ে অনেক লাকি মনে করি নিজেকে। ফিহা মাথা তুলে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, ভালোবাসো তো ওকে? নিজের চেয়েও বেশি। ভাইয়া তুমি ওকে কখনোই অবহেলা করো না, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। তোমার যখন অ্যাক্সিডেন্ট হলো তখন কি যে পাগলামি করেছে মেয়েটা, সেদিনই বুঝেছি মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আর এখন দেখো ও তোমার জন্য যত কিছু করছে, অথচ বিয়ের আগে ওর মা ওকে খাইয়ে দিত। আজ সেই মেয়ে তোমাকে গোসল করাচ্ছে, তোমাকে খাইয়ে দিচ্ছে, তোমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে। বলো ভালো না বাসলে কি এসব করতো? অর্ণব হেসে বলল, আমি জানি রে পাগলি, ও আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালো কপালে রে আমার। না হয় এমন বউ কয়জনে পায়। ফিয়া ঠোঁট ফুলিয়ে বলল, তোমার জন্য আমার গোলুমোলু বান্ধবীটা শুকিয়ে গিয়েছে। সমস্যা নেই, আবার গুলুমুলু বানিয়ে নিব। অর্ণবের কথা শেষ হতেই আরু কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে রুমে আসলো। তারা তিনজন খেতে খেতে আড্ডা দিল। আড্ডা দেওয়ার পর ফিহা চলে গেলে অর্ণব বলল, আরশি, আমার জন্য এক প্লেট ফ্রুটস এনে দাও তো কষ্ট করে। আরু আর সময় ব্যয় না করে ঝটপট চলে গেল স্বামীর আদেশ পালন করতে। খানিক বাদে এক প্লেট বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে হাজির হলো। ফ্রুটসগুলো এনে অর্ণবের হাত দিতেই অর্ণব ইশারায় আরুকে পাশে বসতে বলল। আরু পাশে বসতে অর্ণব আরুর হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এগুলো শেষ করো। আরু অবাক হয়ে বলল, এতগুলো খাবার আমি কিভাবে খাবো? আর এগুলো তো আপনার জন্য। না, এইসব তোমার জন্য ছিল। আমার জন্য মানে? আমি কি এসব খাবো বলছি নাকি? আর এত খাবার আমি খেতে পারবো না। তোমাকে খেতে হবে। কেন খাবো? তোমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে অভিযোগ করে গিয়েছে যে তার বেস্ট ফ্রেন্ড নাকি আগে গুলুমুলু কিউট ছিল, এখন নাকি আমি তাকে শুকিয়ে ফেলেছি। আপনি ওই আবালের কথা ধরে আমার উপর অত্যাচার করছেন? কথাটা বলেই নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল আরু। অর্ণবের সামনে বেফাস কথা বলে ফেলেছে সে। আরু উঠে পালাতে চাইলে অর্ণব আরুর হাত ধরে আটকে দিল। এবার অর্ণব দুষ্টু হেসে বলল, প্রথমত তুমি খাবার খাচ্ছ না, দ্বিতীয়ত তুমি গালি দিয়েছ ফিহাকে, এবার তোমার শাস্তি দিতে হবে। আরু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি শাস্তি? অর্ণব ঠোঁট কামড়ে হেসে বলল, এই ধরো রোমান্টিক অত্যাচার। আরু লজ্জা পেল। এতদিনে অর্ণব কখনোই এই ধরনের কথা বলেনি তাকে। না তাদের মধ্যে জড়িয়ে ধরার চেয়ে বেশি কিছু হয়েছে। তবে এখন লজ্জা ভুলে আরু ফটাফট বলল, এমন শাস্তি চাই না আমার। তাহলে এই খাবারগুলো শেষ করতে হবে। এত খাবার খেতে পারবো না তো ডিয়ার জামাই। তো আমি কি করব? আচ্ছা, অর্ধেক আপনি খান, অর্ধেক আমি খাই। প্রয়োজনে আমি খাইয়ে দিব আপনাকে। আরু খাইয়ে দিবে কথাটা শুনে রাজি হয়ে গেল অর্ণব। অতঃপর স্বামী স্ত্রী মিলেমিশে খাবারগুলো শেষ করলো। কেটে গেল আরো কিছুদিন। অর্ণব এখন সুস্থ হয়েছে। অর্ণবের সুস্থতা দেখে আরু খুবই খুশি। আজ আরুর বাবা মা আসলো। সবাই মিলে ড্রয়িং রুমে কথা বলছে। এর মধ্যে হঠাৎ করে ইয়াসিন হাসান মিসেস নার্গিস চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আরও আমার একটা মাত্র মেয়ে, ওকে নিয়ে আমাদের অনেক শখ আছে। আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে, কিন্তু অর্ণব অসুস্থ হয়ে যাওয়ায় আর দিতে পারলাম না। এখন তো অর্ণব সুস্থ, তাই আমরা চাই বিয়েটা ধুমধাম করে দিতে। কি বলেন আপা? মিসেস নার্গিস চৌধুরীর বিষয়টা ভেবে দেখলেন। তিনি বললেন, আসলেই ভাই, আপনি ঠিক বলেছেন, ওদের বিয়েটা এবার ধুমধাম করে দেওয়া উচিত। আমরা চাইছিলাম যে আরুকে আমাদের সাথে নিয়ে যাব,
আর ওর এক্সাম শেষ হলে ওদের বিয়ে দিব। এতক্ষণ মাথা নিচু করে বড়দের কথা শুনছিল অর্ণব, কিন্তু এখন আরুকে নিয়ে যাওয়ার কথা শুনে চোখ তুলে তাকালো সে। সাথে সাথে আরুর চোখে চোখ পড়ল। অর্ণব চোখ নামিয়ে ফেলল। অর্ণব ভাবতে লাগলো আরুর পরীক্ষা হতে আরো কয়েক মাস আছে। এতদিন ছেলেটা আরুকে ছাড়া থাকতে পারবে না, সেটা ভেবেই খারাপ লাগলো অর্ণবের। ছেলেটা মুখ কালো করে বসে রইল। বড়দের মাঝে কিছু বলতেও পারবে না সে। মিসেস নার্গিস চৌধুরী ছেলের দিকে তাকালেন একবার। ছেলের মুখ দেখে বুঝলেন আরুকে নিয়ে যাওয়ার কথা শুনে ছেলের মন খারাপ। তিনি ছেলেকে প্রশ্ন করলেন, তুমি কি বলো অর্ণব? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে সাহস নিয়ে বলল, আমি বাসায় ওকে পড়াচ্ছি, আর ঝামেলার কারণে ও অনেক পড়া মিস দিয়েছে। আমি সেগুলো ওকে পড়াচ্ছি। আর ওর তো মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন। আমি আগামী পরশু ওর থেকে এক্সাম নেওয়া শুরু করব কিছু বিষয়। তো আমার মনে হয় শুক্রবার ওকে নিয়ে গেলে ভালো হয়। আর এক্সামের আগে এইখানে নিয়ে আসতে হবে, কারণ ওর পড়া বাকি আছে। আমি না পড়ালে ও পড়বে না। এক্সামের কথা শুনে আরো চমকে তাকালো। কই, তাদের মধ্যে তো এক্সাম নিয়ে কোনো কথাই হয়নি। তাহলে কি অর্ণব মিথ্যা বলছে? আরুর ভাবনার মাঝে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সাথে সাথেই সবার অগোচরে আরুকে চোখ টিপ মারলো। আরু এবার বুঝতে পারলো অর্ণবের মতলব। এর মধ্যে ইয়াসিন হাসান বললেন, ঠিক আছে, তবে অর্ণবের কথাই থাক। আগামী শুক্রবার আরুকে এসে নিয়ে যাব, আর এরপরে শুক্রবারে একেবারে ওদের বিয়ের অনুষ্ঠান করব। ইয়াসিন হাসানের কথায় সবাই সম্মতি দিলেন। অর্ণবের চোখ মুখ উজ্জ্বল দেখালো। অর্ণবের দিকে তাকিয়ে আরো মুচকি হাসলো। রাতে খাওয়া দাওয়া করে মাত্রই রুমে এসেছে আরু। অর্ণব তখন খাটে পা ঝুলিয়ে বসে আরুর জন্য অপেক্ষা করছে। সেদিনের পর কেটে গেছে আরো কিছুদিন। আরু আগামী পরশু চলে যাবে বাসায়, যদিও এক সপ্তাহ পর আবার ফিরে আসবে। তারপরও অর্ণবের মন খারাপ। আরু অর্ণবের অবস্থা বুঝলো। সে মুচকি এসে অর্ণবের পাশে বসে বলল, কি মন খারাপ নাকি মিস্টার? হ্যাঁ, আরে আমি চলে আসবো তো। অর্ণব আর কিছু বলল না, শুয়ে পড়ল। আরু ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু আজ অর্ণব আরুর দিকে ফিরল না। আরু বুঝলো আজ অর্ণবের একটু বেশি মন খারাপ। আরু পেছন থেকে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, এইদিকে ফিরুন। অর্ণব কিছুই বলল না। আরু এবার মুখ গোমড়া করে বলল, আমার সাথে কথা না বললে কিন্তু আমি বাবাকে বলে বিয়ের ডেট পিছিয়ে নিয়ে যাব, মানে এক্সামের পর। অর্ণব ফট করে আরুর দিকে ফিরে বলল, প্লিজ এমন করো না। তো আপনিই তো কথা বলছেন না। তুমি চলে যাবে তাই আমার ভালো লাগছে না। আমি চলে আসবো না কিছুদিন পর। তারপরেও আচ্ছা বলুন কি করব এখন? অর্ণব এবার বইয়ের দিকে তাকালো। মেয়েটা খুবই মায়াবী। মেয়েটার চোখে অন্যরকম নেশা। উষ্ঠ দুটো গোলাপের পাপড়ির ন্যায়। ঘোর লেগে গেল অর্ণবের। এক ঝটকায় মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। এভাবে কিছুক্ষণ থাকার পর ছেলেটি মেয়েটির উষ্ঠ মুখে পুরে নিল। আরুর চোখ তখন বেরিয়ে আসার উপক্রম। খানিকক্ষণ পর আরু ঠোঁটে মৃদু ব্যথা অনুভব করলো। সেই সাথে নিঃশ্বাস আটকে আসছে তার। তখন অর্ণব আরুর উষ্ঠ ছেড়ে আরুর গালে চুমু খেলো। মেয়েটির গালে হাত ডুবিয়ে চোখে চোখ রেখে সফট কণ্ঠে বলল, আরশি, অনুমতি দিবা আমাকে? আরো বুঝলো অর্ণব কিসের অনুমতি চাইছে। আরো ভাবলো আজ না হয় কাল এমন কিছুই হবে। আরু অর্ণবের চোখে তাকালো। ছেলেটার চোখে অন্যরকম নেশা। আরু অর্ণবের চোখের নেশায় মত্ত হয়ে গেল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো ছেলেটাকে। অর্ণব আরো সম্মতি পেয়ে পুনরায় উষ্ট ডুবালো। আরু খামচে ধরলো অর্ণবের পিঠ। অতঃপর দুজন দুজনের ভালোবাসা গভীরভাবে উপলব্ধি করলো। সকাল 7টায় আরুর ঘুম ভাঙলো। সে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অবাক হলো। আজ অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ রাতে গোসল করে ঘুমিয়েছিল তারা, কিন্তু এখন উঠতে দেরি হলো। আরু একবার অর্ণবের দিকে তাকালো। ছেলেটা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো এসে চোখে পড়ছে। আরু হেসে অর্ণবের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, স্যার উঠুন। অর্ণব নড়ে চড়ে আবারও আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরু এবার অর্ণবের কানের কাছে মুখ নিয়ে বলল, স্যার উঠুন, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে শুনে অর্ণব তড়িঘড়ি করে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাত্র 7:10। অর্ণব আরুর দিকে চেয়ে বলল, মিথ্যা বলেছ কেন? এখনো তো 8টাও বাজেনি। আরু গাল ফুলিয়ে বলল, আপনি উঠছেন না দেখেই তো মিথ্যা বললাম। আরুর ফুলো ফুলো গালে টুপ করে একটা চুমু দিয়ে অর্ণব বলল, ওরে আমার টমেটোরে, এইভাবে গাল ফুলিয়ে সকাল সকাল আমায় কন্ট্রোললেস করে দিও না।
আরু অর্ণবের কথা শুনে দ্রুত উঠে যেতেই অর্ণব আরুর হাত চেপে ধরল। হ্যাচকা টানে মেয়েটাকে বুকে নিয়ে আসলো, জড়িয়ে ধরে মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, এত পালাই পালাই করে লাভ নেই বউ। দিন শেষে এই ঘরে তোমার ফিরতে হবে, এই অর্ণব চৌধুরীর বুকে ঘুমাতে হবে। তাই হুদাই এত চেষ্টা করে লাভ নেই। আরু চুপ করে শুনল সব। অর্ণবের বুকে মুখ গুজে বসে রইল। খানিক বাদে অর্ণব হাতের বাঁধন হালকা করতেই আরু শক্ত করে জড়িয়ে ধরল, যার অর্থ সে আরো কিছুক্ষণ অর্ণবের বুকে থাকতে চায়। অর্ণব হেসে ফের জড়িয়ে ধরল শক্ত করে, বলল, কি ম্যাডাম, অর্ণব চৌধুরীর বুকে মিশে যেতে চান নাকি? আরো লজ্জা পেয়ে ওভাবে থেকেই বলল, যদি পারতাম তাই করতাম। অর্ণব হালকা হাসলো, বলল, তাই নাকি ম্যাডাম? হুম। আচ্ছা, আজ বিকালে রেডি থেকো, শপিং করতে যাব। আগামীকাল তো তুমি চলেই যাবা। শেষের কথাটা অর্ণব কেমন করে যেন বলল। বিকেলে আরু ও অর্ণব শপিং মলে গিয়ে বিয়ের শপিং করে ফেললো। কিন্তু শপিং করে এসে অর্ণবের মন খারাপ। আজ রাতটা শুধু থাকবে তার বউ, কাল চলে যাবে। বউ ছাড়া তার চলেই না। এক সপ্তাহ থাকবে কিভাবে ভেবেই দীর্ঘশ্বাস ছাড়লো সে। ঠিক এই সময় পেছন থেকে কেউ এসে একজন তাকে জড়িয়ে ধরলো। অর্ণব চোখ বন্ধ করে নিল। পেছন থেকে জড়িয়ে ধরা হাতের বন্ধন আরো গাঢ় হলো। অর্ণব হাত টেনে সামনে ফিরলো আরুকে, মেয়েটার কপালে গাঢ় চুম্বন করলো, অতঃপর নিজের বাহুডোরে নিবিড়ভাবে আবদ্ধ করলো। আরুর হাত দুটো জড়িয়ে ধরলো সামনে থাকা সব পুরুষকে। এভাবে কিছুক্ষণ ছিল তারা, কেউই জানে না। মিসেস নার্গিস চৌধুরীর ডাকে তাদের হুঁশ ফিরল। তিনি তাদের রাতের খাবারের জন্য ডাকছেন, তার মানে অনেকক্ষণ তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল। অর্ণব বলল, চলো, আম্মু খেতে ডাকছে। আরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর তারা দুজন নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। অর্ণব নিজ হাতে আরুর প্লেটে খাবার তুলে দিল। আরু ধীরে সুস্থে খেতে লাগলো। খাবার মাঝে মিসেস নার্গিস চৌধুরী বলে উঠলেন, আমার গলা দিয়ে খাবার নামছে না। অর্ণব মায়ের কথায় উত্তেজিত হয়ে বলল, কেন আম্মু, কি হয়েছে? মিসেস নার্গিস চৌধুরী কাঁদো কাঁদো গলায় বললেন, কালকে আমার মেয়ে চলে যাবে, আমার ভালো লাগছে না। অর্ণব কিছু না বলে খাওয়া শুরু করলো। অর্ণব বুঝতে পেরেছে তার মায়ের অবস্থাও তার মতোই। আজ মিসেস নার্গিস চৌধুরী বিরিয়ানি রান্না করায় ফিয়াও এসেছে ডিনার করতে, কিন্তু এখানে বসে এইসব দেখে সে খাওয়া বাদ দিয়ে বলল, বুঝলাম না, মেয়েটা মাত্র এক সপ্তাহের জন্য যাচ্ছে আর তোমরা এমন করছো কেন? একজন তো বউয়ের কষ্টে কাতর, তো আরেকজন মেয়ের কষ্টে কাতর। আজব দুনিয়া। ফিহার কথা শুনে আরো মুচকি হাসলো। অন্যদিকে অর্ণব চোখ গরম করে ফিহার দিকে তাকালো। তা দেখে ফিহা বলল, এভাবে তাকিয়ে আছো কেন ভাইয়া? উচিত কথা সবারই একটু গায়ে লাগে। এই, তুই আমাদের বাসায় কি করছিস? বিরিয়ানির কথা শুনেই দৌড়ে চলে আসছস, তাই না? ফিহার ঠোঁট ফুলিয়ে বলল, খোটে দিচ্ছ তো, আমি আর খাবো না। উচিত কথা সবারই গায়ে লাগে। ফিহার রেগে না খেয়ে উঠে যেতে চাইলে মিসেস নার্গিস চৌধুরী বসিয়ে দিল তাকে, বলল, তুই ওর কথায় কেন নিজের পছন্দের খাবার ফেলে উঠে যাবি? হ্যাঁ সেটাই তো, ওর কথা শুনে কেন আমি আমার পছন্দের খাবার ফেলে উঠে যাব? বলেই ফিহা আবারও খাওয়া শুরু করলে অর্ণব বলল, এত খোটা দেওয়ার পরেও আবার খেতে বসেছে। আরু এবার বলল, আপনি চুপ করুন, ওকে ওর মতো খেতে দিন। পরের দিন সকালে আরু ব্যাগ গোছাচ্ছে। অর্ণব পাশে বসে আছে, কোনো প্রকার সাহায্য করছে না, উল্টো এলোমেলো করছে। তারপরেও আরু কিছু বলছে না। আরু এবার অর্ণবের ব্ল্যাক টি শার্টটা ব্যাগে ভরতেই অর্ণব বলল, এই, তুমি আমার টি শার্ট কেন নিচ্ছ? এটা আমি রাতে পরে ঘুমাবো। কই, এখানে থাকতে তো কখনোই টি শার্ট পরতে দেখিনি। আজব, আপনার সামনে আমি টি শার্ট পরবো নাকি? তো পরলে সমস্যা কোথায়? আমি তো তোমারই হাজবেন্ড, তাই না? আরু অর্ণবের কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। পাশে পাত্তা না পেয়ে অর্ণব গাল ফুলিয়ে বসে আছে। অর্ণবকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে আরু ঠিক অর্ণবের মতো করেই বলল, ওরে আমার টমেটো রে, এইভাবে গাল ফুলিয়ে সকাল সকাল আমায় কন্ট্রোললেস করে দিও না। বউ তার সাথে তার মতোই ফ্লার্ট করছে দেখে অর্ণব আরুর ওড়না টেনে ধরে বাঁকা হেসে বলল, হয়ে যাও, কন্ট্রোললেস আমার জন্যই ভালো হবে। আরও থতমত খেয়ে গেল। সে ভাবছিল অর্ণব এখন কিছুই বলবে না, তবে এমন কিছু এই মুহূর্তে সে আশা করেনি। আরও অর্ণবের হাত থেকে নিজের ওড়না টেনে নিতে নিতে বলল, সব সময় শুধু উল্টাপাল্টা কথা মাথায় আসে, তাই না?
অর্ণব টান মেরে আরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, বউ যদি সুন্দর হয় তাহলে উল্টাপাল্টা কথা মাথায় আসবে, স্বাভাবিক। বলে মেয়েটার চুলে মুখ গুজে দিল, বলল, বউ, হুম। আমি তোমাকে খুব মিস করব। এক সপ্তাহ একা থাকা পসিবল না? এক সপ্তাহ পর আমি চলে আসবো, তো আসলে আর যাব না। অর্ণব আরুর কাঁধে আলতোভাবে চুমু খেয়ে বলল, হুম, আমি এক সপ্তাহের জন্য তোমাকে একা ছাড়তে চাই না। তবে শ্বশুর মশাই যখন বলেছেন তাই অনুমতি দিলাম। তবে তারপরেও আমি এক সপ্তাহে 3 দিন বউয়ের সাথে থাকবো। মানে? কিছু না, সময় হলেই বুঝবা। শোনেন, উল্টাপাল্টা কিছু করবেন না কিন্তু। দেখা যাক। বিকেলে ইয়াসিন হাসান এসেছে অর্ণবদের বাসায়। মূলত তিনি আরুকে নিয়ে যেতে এসেছে। ইয়াসিন হাসান এসে নাস্তা করার পর আরু রুমে যায়। রুমে গিয়ে বোরখা পরে হিজাব করছে। ঠিক তখনই রুমে অর্ণব আসে। আরু অর্ণবকে আয়নায় দেখতে পায়। মুচকি হাসে সে। অর্ণব এসে আরুকে শক্ত করে জড়িয়ে ধরে। আরুও জড়িয়ে ধরে। অর্ণব আরুর কপালে চুমু খেয়ে বলল, যাও তাহলে, তবে আমি কিন্তু ঠিকই জ্বালাবো। আরু অর্ণবের বুকে মুখ গুজে বলল, জ্বালাবেন, সমস্যা নেই, আমি সহ্য করে নিব। আমি না তোমাকে অনেক ভালোবাসি বউ। আপনিও তো ভুলে যাচ্ছেন আমি আপনার ছাত্রী। তো ছাত্রী স্যারের বুকে কি করো? তো আপনি জড়িয়ে ধরেছেন কেন? আমার বউ তাই। অতঃপর অর্ণব আরুকে ছেড়ে দিল। আরু রেডি হয়ে নিল এবং বাবার সাথে নিজ বাসায় চলে গেল। আরু রাতের খাবার খেয়ে রুমে এসে ফোন হাতে নিল। উদ্দেশ্য অর্ণবকে কল দিবে। বিকেলে বাসায় এসে অর্ণবের সাথে কথা হয়নি তার। আরু অর্ণবকে কল দিল। অর্ণব কিছু কথা বলে কেটে দিল। আরু ঘুমিয়ে গেল। মাঝরাতে আরুর ফোনটা বেজে উঠল। তখন সময় হয়তো রাত 1:30 হবে। আরু ঘুমের মধ্যেই হাতড়ে হাতড়ে ফোন রিসিভ করে কানের উপর রেখে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। অপর পাশ থেকে পুরুষশালী গলায় বলল, সদর দরজা খোলো, আমি দাঁড়িয়ে আছি। অর্ণবের কথা শুনে আরু ধরফরিয়ে উঠে বসলো। তাড়াতাড়ি করে ছুটে গেল সদর দরজার দিকে। সদর দরজা খুলে অর্ণবকে দেখে অবাক হলো না মেয়েটা, কারণ সে জানতো অর্ণব আসবেই। ভাবতে ভাবতেই আরু তখন অর্ণবের বাহু ধরে আবদ্ধ হয়ে গিয়েছে। অর্ণব আরুকে ছেড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, আমি রুমে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। অতঃপর আরু আস্তে আস্তে সদর দরজা বন্ধ করে রুমে চলে গেল। সে অর্ণবকে বলল, আপনি ডিনার করেছেন? হুম, করেছি। আরু আর কিছু বলল না। মেয়েটার চোখে তখন রাজ্যের ঘুম। সে বিছানায় ফট করে শুয়ে পড়ল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, লাইট নিভিয়ে শুয়ে পড়ুন। আজব, আমি এত দূর থেকে এসেছি ঘুমানোর জন্য নাকি? কেন এসেছেন? কেন এসেছি বুঝতে পারছো না তুমি? আরু অর্ণবের কথা বিশেষ পাত্তা না দিয়ে বলল, না। অর্ণব এবার লাইট অফ করে মুখ গোমড়া করে পাশ ফিরে শুয়ে পড়ল। আরু বুঝলো অর্ণবের ব্যাপার। সে অর্ণবকে টেনে নিজের দিকে ফিরিয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি আবার ঘুম আসছে। বলেই অর্ণবের বুকে মুখ গুছল। অর্ণব আর বিরক্ত করলো না মেয়েটাকে। ঘুমিয়ে গেল সে নিজেও। এভাবে পরপর 3 দিন অর্ণব রাতে আরুদের বাসায় থেকেছে। মাঝে মাঝে আরু না খেয়ে বসে থাকতো অর্ণবের জন্য। অর্ণব মাঝের মধ্যে বিরিয়ানি ও আরুর পছন্দের খাবার আনতো। ওইগুলো খেয়ে তারা ঘুমিয়ে যেত। একটা সময় সুন্দরভাবে তাদের বিয়েটাও হয়ে যায়। তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এইচএসসি পরীক্ষার পর যখন রেজাল্ট দেয় তখন আরু মেডিকেলে ভর্তির প্রস্তুতি নেয়। অবশেষে ফ্যামিলি ও অর্ণবের সাপোর্টে চান্স পেয়ে যায় পাবলিক মেডিকেলে। কেটে গেল কিছু বছর। আরু এখন একজন ডাক্তার, অর্ণবের ডাক্তার বউ। ডাক্তার হওয়ার পর আরু একটা বিশেষ কিছুর জন্য অপেক্ষা করছে, যেটা সে অর্ণবকে দিতে চায়। এতদিন আরুর পড়াশোনার জন্য অর্ণব তার কাছ থেকে চায়নি জিনিসটা, কিন্তু এখন সে ডাক্তার, এখন তার চাই। আরু নিজের পরিবর্তন বুঝতে পেরে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে নেয়। কিটে লাল দাগ দেখা যাওয়া মাত্রই হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে উঠে। অবশেষে সে যে জিনিসটা চেয়েছিল সেটা পেল। আরু একবার অর্ণবের কথা ভাবে। বাবা হবার সুসংবাদটা পেলে মানুষটার রিয়াকশন কি হবে ভেবে হেসে ফেলে সে।
আরও কিটটা লুকিয়ে বেরিয়ে আসে, কিচেনে গিয়ে নাস্তা নিজ হাতে বানায়। বিয়ের পর থেকে সে এই বাসার রাজরানী, সে যা বলবে তাই হবে। মাঝে মাঝে অর্ণব বিরোধিতা করলে বা আরুর সাথে ঝগড়া করলে মিসেস নার্গিস চৌধুরী তখন ছেলেকে কয়েক ঘা লাগিয়ে দেন। ওনার একটাই কথা, এই বাসায় থাকতে হলে আরুর কথা শুনতে হবে তার। আরু নিজ হাতে পরোটা ও গরুর মাংস রান্না করে। রান্না শেষে আরু মিসেস নার্গিস চৌধুরীকে ডেকে নিয়ে আসে টেস্ট করার জন্য। অনেকদিন হলো রান্না করে না সে, আগে মাঝে মধ্যে একটু আধটু করলেও ডাক্তার হবার পর সব চাঙ্গে। নার্গিস চৌধুরী খাবার টেস্ট করে বললেন, খুব ভালো হয়েছে, যাও অর্ণবকে ডেকে নিয়ে এসো। আচ্ছা আম্মু। বলে আরু চলে যায় অর্ণবকে ডাকতে। আরু যেতে মিসেস নার্গিস চৌধুরী তরকারিতে একটু লবণ দিয়ে দেয়। আসলে তরকারিতে লবণ একটু কম হয়েছে। আরু অর্ণবকে ডেকে এনে খাবার সার্ভ করে দেয়, নিজেও খাওয়া শুরু করে। মা ছেলে মিলে আরুর রান্নার খুব প্রশংসা করলো। খাওয়া শেষে অর্ণব রুমে গেল, কলেজে যেতে হবে তার। অর্ণব তখন শার্টের বোতাম লাগাচ্ছিল, ঠিক সেই সময় আরু রুমে আসে। সে এগিয়ে এসে অর্ণবের শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আপনার জন্য একটা গুড নিউজ ও আরেকটা ব্যাড নিউজ আছে। অর্ণব আরুর দিকে তাকালো। আরু ততক্ষণে অর্ণবের গলা জড়িয়ে ধরেছে। অর্ণব বলল, কি নিউজ? বললাম না, গুড ও ব্যাড নিউজ। আচ্ছা, তাহলে আগে ব্যাড নিউজটাই বলো। দুইটা একসাথে বলছি। বলো। আপনি বাবা হবেন আর বেবির সব দায়িত্ব আপনার, আমি এর মাঝে নেই। অর্ণব চোখ ছোট ছোট করে তাকালো। তা দেখে আরু হেসে ফেলল। অর্ণব ভাবলো হয়তো আরু মজা করছে। সে বলল, মজা করো না। মজা না, সত্যি বলছি। বলতে বলতে আরু ডয়ার থেকে কিটটা এনে অর্ণবকে দেখালো। খুশিতে আত্মহারা হয়ে অর্ণব সর্বপ্রথম আরুকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরপর চুমু খেলো মেয়েটার কপালে। মেয়েটার মুখ দু হাতের আঁচলে নিয়ে বলল, যাও আম্মুকে বলে আসো। আপনি যান। আমার চেয়ে তুমি গিয়ে বললে খুশি হবে আম্মু, কারণ আম্মু তোমাকে খুব ভালোবাসে। জানো, তোমাকে যেদিন পার্লামেন্ট আমার বাসায় নিয়ে এসেছিলাম, সেদিন সকালে আম্মু আমাকে বলেছে, দেখো বাবা, আমার মেয়েকে তো আবার নিয়ে আসছিস, আজ থেকে যেন আমার মেয়ের কোনো কাজ করতে না হয়, ও শুধু পড়াশোনা করবে, বাসায় সার্ভেন্ট রাখবি। আমার মেয়ে এতদিন তোর জন্য অনেক কষ্ট করেছে, আমি চাই না আমার মেয়ে আর কষ্ট করুক। অনেকদিন পর আমি একটা মেয়ে পেয়েছি, কষ্ট দিস না। এবার ভাবো আম্মু তোমাকে কত ভালোবাসে, তাই আমি চাই তুমি বলো আম্মুকে। আরু অর্ণবের কথা শুনে মিসেস নার্গিস চৌধুরীর রুমে গেল। রুমে গিয়ে ওনাকে বলল মা হওয়ার কথা। তিনি খুব খুশি হলেন। কেটে গেল আরো কিছু মাস। সকাল থেকে আরুর কিছু ভালো লাগছে না। আজ অর্ণবকেও যেতে দেয়নি। ডেলিভারির আর বেশি দিন বাকি নেই। দুপুর হতে আরুর লেবার পেন উঠল। অর্ণব তড়িঘড়ি আরুকে নিয়ে হসপিটালে ছুটল। হসপিটালে আরুকে দেখার পর ডাক্তার বলল সিজার করতে হবে। অর্ণবও আর না করলো না। আরুকে যখন ওটি রুমে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারের কাছে আরু খুব রিকোয়েস্ট করলো অর্ণবকে সহ রুমে ঢোকার জন্য। এক প্রকার বাধ্য হয়ে ডাক্তার অর্ণবকে ওটি রুমে ঢোকানোর পারমিশন দেয়। অর্ণবের একটি পুত্র সন্তান হয়েছে। অর্ণব খুব খুশি। বাচ্চাটাকে তখন অর্ণবের কোলে দেওয়া হয়েছে। অর্ণব বাচ্চাটির কপালে চুমু খেয়ে আরুকে দেখালো বাচ্চাটাকে, বলল, তোমার পুত্র সন্তান হয়েছে বউ, ওর নাম আমি আহনাব চৌধুরী অভ্র দিলাম। ওকে নিয়ে আমি বাইরে যাচ্ছি, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। কিছুক্ষণ পর তোমাকে কেবিনে শিফট করা হবে, আমি যাই তাহলে। আরু মাথা নেড়ে সম্মতি দিল। বাইরে এসে অর্ণব বাচ্চাটাকে সর্বপ্রথম আজান দিয়ে মায়ের কোলে দিল। সবাই ভীষণ রকমের খুশি। এর মধ্যে কেটে গেল আরো কিছু বছর। আহনাবের বয়স তখন 3 বছর। আরু বসে তখন ছেলেকে খাবার খাওয়াচ্ছে। পাশে অর্ণব বসে ল্যাপটপে কাজ করছে। অর্ণব কাজে ব্যস্ত। ঠিক তখনই কেউ তার বাহুর কাছে শার্ট টেনে ধরলো। মৃদুস্বরে বলল, পাপা। ছেলের কণ্ঠস্বর শুনে অর্ণব তাকালো ছেলের দিকে। দেখলো ছেলের কোলের উপর আধবাটি খাবার। আরু পাশে নেই। অর্ণব বলল, কি হয়েছে বাবা, তোমার মাম্মাম কই? আহনাব এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, মাম্মাম পানি আনতে গিয়েছে। পাপা, আমি খাবার আর খেতে পাচ্ছি না, এখন আমি কি করব? মাম্মামকে বললে মাম্মাম বকা দিবে।
আর তুমি যে তখন আমাকে চিপস খাইয়েছো, ওইটা শুনলে আমাদের দুজনকেই বোকা দিবে। অর্ণব হাসলো। ছেলের কোল থেকে খাবারের বাটিটা একপাশে রেখে কোল থেকে ল্যাপটপটা সরিয়ে ছেলেকে কোলে নিয়ে বলল, আর খেতে হবে না তোমার? আহনাব অসহায় কণ্ঠে বলল। মাম্মাম বোকা দিবে। অর্ণব ছেলের গালে চুমু খেয়ে বলল, আমি আছি না? আহনাব কিছু বলতে যাবে তার আগে আরু এসে পড়ল। সে এসে আহনাবকে বলল, কিরে, তুমি না খেয়ে বসে আছো কেন? আহনাব ভয়ে সিটিয়ে গেল। অর্ণব হেসে বলল, ও আর খাবে না। কেন? ও আর খেতে চাইছে না, তার উপর ওর পেট ভরে গেছে। আরু এবার রেগে গিয়ে বলল, হ্যাঁ, লাই দিয়ে মাথায় তোলেন, আমি আর কিছু বলবো না, যা ইচ্ছে করুন। আরুর মুখ রেগে লাল হয়ে আছে। অর্ণব বুঝলো তার মহারানীর রাগ ভাঙাতে হবে, তাই সে আহনাবকে বলল, বাবা, তুমি তোমার দাদুর রুমে যাও। আহনাব দৌড়ে দাদুর রুমে চলে গেল। আহনাব যেতে অর্ণব টেনে আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, বউ, রাগ করছো কেন? ছোট মানুষ, খেতে চাইছে না। আরু ভেঙচি কেটে সরে যেতে চাইলে অর্ণব আরো শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেলো গালে। বলল, বউ, রাগ করো না। বলেই আরো সারা মুখে চুমু খেলো। আরো রাগ গলে গেল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল অর্ণবকে। তাদের আলিঙ্গন আরো দীর্ঘ হলো।